এমন জায়গায় বেড়াতে গেছি যেখান থেকে আমার কাঞ্চনজঙ্ঘা দেখতে পাওয়ার কথা, বেশ কয়েকদিনের মধ্যে মেঘ থাকার ফলে দেখতে পেলাম না, মন খারাপ হলো। এটা ডিপ্রেশন নয়। দুঃখ আর ডিপ্রেশনকে আলাদাভাবেই চিহ্নিত করতে হবে। সেই জন্য আমরা যেটা করতে পারি, খুব সহজ কাজ, সব জায়গায় ডিপ্রেশন শব্দটা ব্যবহার করাই বন্ধ করতে হবে। আমরা পরিষ্কার বলতে পারি আমাদের আজকে দুঃখ হচ্ছে। জগজিৎ সিং যখন গাইতেন শেষের দিকে তেরি দুনিয়া মে জিনে সে ইয়ে বেহতর হ্যায় কি মর যায়, তখনও তার গলার মডিউলেশনে বোঝা যেত কোথাও সেই শোকটা আছে ভেতরে, মাঝে মাঝে বেরিয়ে আসে। যেটা চাকরি চলে গেলে অত বেশি হয় না, প্রেমিকা চলে গেলে অনেক বেশি হয়। যে আমাদের আইডল হচ্ছে দেবদাস, সবচেয়ে বেশি সিনেমা হয়েছে তো শরৎচন্দ্রের ওই উপন্যাসটা নিয়ে, যে আমাকে দেবদাস হয়েই পারোর কাছে সিম্প্যাথি আদায় করতে হবে, জীবনের লক্ষ্য সিম্প্যাথি আদায়। যাও, এই যে আমি তাকে নানাভাবে অত্যাচার করে নিজে তবে গিয়ে নিজে কনফিডেন্ট ফিল করছি, স্যাটিসফাইড ফিল করছি, এটাও তো একটা মানসিক অসুস্থতা। সুতরাং ডিপ্রেশন রোগটা চিকিৎসাযোগ্য, দুঃখ একটা স্বাভাবিক ব্যাপার, আনন্দের মুহূর্ত এলে সেটা কেটে যাবে। চকচকে ত্বক না হলে সে তার জীবনের কোনো মূল্য নেই, এরকম। হ্যাঁ, যেমন রোগা হওয়ার মেথড বিক্রি করে অনেককে ডিপ্রেসড করে দেওয়া হয়েছে, যার জন্য অনেকে বলেন দেয়ার ইজ নো পারসেপশন, ইটস অল অ্যাপারসেপশন। এই গত কয়েক বছরে যে সিনেমাগুলো তৈরি হয়েছে, সেই সিনেমাগুলো দেখতে দেখতে আমরা দেশপ্রেম জিনিসটা সম্বন্ধে একটা পার্টিকুলার ঘরানায় ভাবতে শিখে গেছি। ভারত ইংল্যান্ডের একটা ক্রিকেট ম্যাচে ভারত হেরে গেলে মানুষ যে পরিমাণ রেগে যায়, তার চেয়ে বেশি কি রেগে যায় না পাকিস্তানের বিরুদ্ধে হেরে গেলে, পাকিস্তানের সঙ্গে হেরে গেলে? কারো যদি পা ভেঙে যায় তাহলে আমরা বলবো আরে লোকটার পা ভেঙে গেছে। কেউ যেই ডিপ্রেসড হয়ে গেল, কারো হয়তো অত্যধিক অ্যাংজাইটি হচ্ছে, আমরা সঙ্গে সঙ্গে তাকে একটা দুর্বল মানুষ হিসেবে চিহ্নিত করি। এবং যখনই আমরা এই বুলিং আর র্যাগিং এর বিষয়ে আলোচনা করি, আরেকটা সিচুয়েশনের কথা মনে রাখতে হবে, সেটা হচ্ছে ডোমেস্টিক ভায়োলেন্স। এই যে পাড়ার যে ছেলেটাকে এ মামা বলে বারবার খেপিয়ে তাকে আওয়াজ দিয়ে বুলি করা হচ্ছে, র্যাগিং এ বুলি করা হচ্ছে, এই ধরনের একটা নাম বলে ক্রমাগত ডেকে ডেকে আমার বাবার একজন কলিগ সুইসাইড করেছিলেন এই কারণে, একটি শব্দ বলে বলে খেপানোর ফলে। Today we delve into the inner workings of the mind, uncovering the latest research and the practical insights that bridge between brain science and human behavior. Today, we explore the fascinating intersection of psychology and neuroscience with our host, extremely esteemed and veteran of the subject, Dr. Kaushik Da. Kaushik Da, welcome to the show. Welcome to Time and Tide. এখন তুমি মণিপালের বেসিক্যালি ঢাকুরিয়া ইউনিটে নিউরোলজি প্র্যাকটিস করছো, কিন্তু আমরা মানে বিশেষত আমি তোমাকে যে সময় থেকে চিনি সে সময় আমরা একসঙ্গে থিয়েটার করতাম, রাইট? এবং কৌশিকদার আর একটা বিরাট গুণ, আমরা চিরকাল কৌশিকদাকে ডক বলে ডেকেছি বা কৌশিকদা বলে ডেকেছি, এবং আমরা প্রচুর ফ্রি অ্যাডভাইস নিতাম তখন। হ্যাঁ, মানে এত বড় একজন ডাক্তার যিনি MBBS করেছেন কলকাতা থেকে, তারপর সাইকিয়াট্রি নিয়ে পড়েছেন, তারপর MD করেছেন দিল্লি থেকে, রাইট? তারপর নিউরোসায়েন্স নিয়ে পড়েছেন, মানে জ্ঞানের ভান্ডার। তার থেকে আমরা মানে দলের প্রত্যেকটা ছেলে নকুনি হলেও তখন ডকের কাছে যাচ্ছে আর কি, এরকম একটা সিচুয়েশন। এবং ডকের একটা বিরাট গুণ হচ্ছে ডক ফ্যান্টাস্টিক গান করে, আচ্ছা, রবীন্দ্রসঙ্গীত। তা যেহেতু মনের ডাক্তার, তাহলে একটা ছোট্ট রবীন্দ্রসঙ্গীত যদি হয়। আসলে বহুদিন ধরে গান ছেড়ে দিয়েছি, মানে যবে থেকে থিয়েটারের কাজটা রেগুলার করাটা বন্ধ হলো। আসলে নিয়মিত রিহার্সাল না করলে তো থিয়েটারটা করা যায় না সেভাবে। পরে প্রফেশনাল কাজে এমনভাবেই ব্যস্ত হয়ে গেলাম, বা যখন দিল্লি চলে গেলাম বেসিক্যালি, তার ফলে তখন একটা সবকিছুর সঙ্গে সংযোগটা নষ্ট হয়ে গেল। আমারও হয়েছে, আমারও টেলিভিশন করতে গিয়ে আর থিয়েটার করা হয়ে ওঠে না। তো মানে সেই সময় যে থিয়েটারের সঙ্গে সংস্রবটা চলে যাওয়া, সেই সময় না মানে তাতে কি সার্বিকভাবে একটা অন্যরকম মনোভাব হয়ে যাওয়ার ফলে এমনকি গানের চর্চাটাও চলে গেল। মানে ওই সময় গানের চর্চাটারও মেন ফোকাসটা ছিল থিয়েটারে করতে হবে বলে, বহুদিন গান গাই না। আচ্ছা, যেহেতু আজকে সম্ভবত আমরা মানসিক স্বাস্থ্য নিয়েই আলোচনা করব, তো হঠাৎ একটা গান আমার মনে পড়ছে, রবীন্দ্রসঙ্গীত নয়, এটা জ্ঞানপ্রকাশ ঘোষের গান। বেসিক্যালি আমি শুনেছিলাম পণ্ডিত অজয় চক্রবর্তীর গলায়, দেখি মনে পড়ে কিনা, ভুলে যেতে পারি মাঝখানে। যে আকাশে ঝরে বাদল, সে আকাশে চাঁদ উঠবে কি? যে আকাশে ঝরে বাদল, সে আকাশে
চাঁদ উঠবে কি, যে ঘন তিমির ছাইল গগন, যে ঘন তিমির ছাইল গগন, তারি মাঝে তারা ফুটবে কি, যে কুসুম চুমিল ভূতল, তার পাশে অলি জুটবে কি, যে আকাশে ঝরে বাদল, সে আকাশে চাঁদ উঠবে কি। আরে মানে আমি ভেরি সরি টু মাই বছর ভিউয়ার্স, আমি ইন্ট্রোডাকশনে অ্যাড করতে জানতাম না বলে করতে পারিনি। হি ইজ অলসো অ্যান এক্সিলেন্ট সিঙ্গার। বহু বছর পর গান গাইলাম বেসিক্যালি। তো গানটাও অনেকটা যে দিকে নিয়ে গেল, হ্যাঁ, মনের মধ্যে যে অন্ধকার, সেই অন্ধকারে তারার আলো বা চাঁদের আলো এটা ফুটিয়ে তোলাই দীর্ঘদিন তোমার কাজ ছিল। এখন তুমি মূলত নিউরোলজিস্ট, কিন্তু আমরা যে সময় থেকে তোমাকে চিনি বা আজও তোমার বহু পেশেন্ট তোমাকে যেখান থেকে চেনে, মেন্টাল ওয়েলনেস নিয়ে তুমি ভীষণ ভাবে কাজ করেছো বা এখনো তুমি কাজ করো। তো সেইখান থেকেই আমরা আজকের পডকাস্টের এপিসোডটা করি, মূলত মেন্টাল ওয়েলনেস অ্যান্ড হাউ টু ব্যাটল উইথ মেন্টাল প্রবলেমস বা সিচুয়েশনস। অবশ্যই, একদম। প্রথমে তোমার থেকে যেটা জানার যে হোয়াট ইজ ডিপ্রেশন, এবং আমরা খুব কমনলি দু রকম ডিপ্রেশনের কথা শুনতে পাই, একটা ক্লিনিক্যাল ডিপ্রেশন আর একটা নর্মাল ডিপ্রেশন। সো হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন দিস টু? হ্যাঁ, আসল কথাটা হচ্ছে যে আমরা না মানে কতগুলো শব্দকে, কঠিন কঠিন শব্দকে খুব বেশি ব্যবহার করি, এবং তার ফলে খুব যে আমাদের বহুদিনের চেনা শব্দগুলো ভুলে যায়। যেমন দুঃখ, মন খারাপ, স্যাডনেস, এই যে সহজ শব্দগুলো, এগুলো আমরা আর ব্যবহার করি না যখন তখন ডিপ্রেশন। চট করে আমাদের একটা কিছু চাইলাম পেলাম না, একটা মানুষ আমাকে খারাপ কথা বললো, এটা খুব কাছের মানুষ এটা অন্যরকম ব্যবহার করলো, মনে দুঃখ দিল, এটা মন খারাপ। হ্যাঁ, এটা কারোর সঙ্গে দেখা হওয়ার কথা ছিল, হলো না, এটা মন খারাপ। এবং বা এই কদিন আগে আমি বেড়াতে গেছিলাম, গিয়ে এমন জায়গায় বেড়াতে গেছি যেখান থেকে আমার কাঞ্চনজঙ্ঘা দেখতে পাওয়ার কথা, বেশ কয়েকদিনের মধ্যে মেঘ থাকার ফলে দেখতে পেলাম না, মন খারাপ হলো। এটা ডিপ্রেশন নয়। চারিদিকে মেঘ, আমার যদি সত্যিই ডিপ্রেশন থাকতো তাহলে ওই ভয়ঙ্কর মেঘলা পরিবেশের মধ্যে মারাত্মক অবস্থা হয়ে যেতে পারত। সুতরাং ডিপ্রেশন ব্যাপারটা কিন্তু একটা রোগ। আরেকটা জিনিস হচ্ছে মন খারাপ বা দুঃখ বা স্যাডনেস, সেগুলো খুব স্বাভাবিক মানসিক অনুভূতি। তো এটা করার ফলে কি হয়, দুটো কথাকে আমরা গুলিয়ে ফেলি বলে যেটা হয়, দুটো ধারণা হয়। এক হচ্ছে যে সত্যি যাদের ডিপ্রেশন রোগটা আছে, মেজর ডিপ্রেসিভ এপিসোড বা মেজর ডিপ্রেসিভ ডিসঅর্ডার বা রেকারেন্ট ডিপ্রেসিভ ডিসঅর্ডার, এবং সেটা কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় যে হয় তার একটা বাইপোলার ডিসঅর্ডার আছে, সেটার একটা মেরুতে সে প্রচন্ড ম্যানিক হয়ে যায়, অথবা অন্য মেরুতে সে খুবই ডিপ্রেসড হয়ে যায়। এই জিনিসগুলো প্রত্যেকটাই কিন্তু এমনি যদি ইউনিপোলার মেজর ডিপ্রেসিভ ডিসঅর্ডারও হয়, সেটা কিন্তু একটা খুব গুরুত্বপূর্ণ রোগ। হয় আমরা ওই রোগটাকে খুব লঘু করে দেখি, অথবা সাধারণ মন খারাপকে একটা চিকিৎসাযোগ্য জিনিস ভাবি। দুটোই ভুল। আমরা যখন চিকিৎসাও করি, আমরা তো এমন একটা সিচুয়েশন করতে চাই না যেখানে একটা পুরনো দুঃখের গানে কিশোর কুমারের স্যাড সঙ্গে ঝঙ্কার বিটস, সেরকম তো আমরা চাই না। মানে একজনের সন্তান বা বাবা মারা গেছেন, সে বিরাট হাসছে আনন্দে, সেরকম চিকিৎসা তো করতে চাই না। ওটা হচ্ছে নেশার জিনিস খেলে হয়। অ্যান্টি ডিপ্রেসেন্ট দিয়ে যখন মানুষকে চিকিৎসা করা হচ্ছে, তখন আমরা চাই সে একটা স্বাভাবিক রিঅ্যাক্টিভ পর্যায়ে পৌঁছবে, যে আনন্দের মুহূর্ত এলে তার আনন্দ হবে, দুঃখের মুহূর্ত এলে দুঃখ হবে। অনেকটা সময় যাবে তখন, যখন তার বিরাট আনন্দ বা বিরাট দুঃখ কিছুই হচ্ছে না, সে নর্মালি নিজের কাজ করছে। আমাদের জীবনে তো অনেকটা সময় ওরকম থাকে যে বিরাট আনন্দ বা বিরাট দুঃখের মতো কিছুই হয়নি, নর্মালি কাজ করছি। এইতে যাতে সে নর্মালি হতে পারে, মানে এইভাবে থাকতে পারে, সেটাই চিকিৎসার লক্ষ্য। তার মানে হচ্ছে যখন আমরা চিকিৎসাও করছি, আমরা কিন্তু তার স্বাভাবিক দুঃখ অনুভূতিটা থাকাটা, এটা একটা স্বাভাবিক জিনিস, সেটা যেন থাকে, বজায় থাকে, এটাই আমরা চাইছি। ধরে রেখেই দুঃখের মুহূর্তে খুব হাসছে এরকম মানুষ তৈরি করতে আমরা চাইছি না। সুতরাং দুঃখ আর ডিপ্রেশনকে আলাদাভাবেই চিহ্নিত করতে হবে। সেই জন্য আমরা যেটা করতে পারি, খুব সহজ কাজ, সব জায়গায় ডিপ্রেশন শব্দটা ব্যবহার করাই বন্ধ করতে হবে। আমরা পরিষ্কার বলতে পারি আমাদের আজকে দুঃখ হচ্ছে, হ্যাঁ মনটা খারাপ লাগছে, আজকে ভালো লাগছে না, হ্যাঁ আই এম ফিলিং স্যাড। মানে ফেসবুকে পোস্ট দিতে গেলে ডিপ্রেশন কথাটা ইউজ করতে হবে এরকম তো কথা নেই। ফিলিং ডিপ্রেস না হলে ফিলিং স্যাড বললেই তো হয়। তার ফলে তাতে কি হয়,
যারা ডিপ্রেশনে ভুগছেন তারা নিজেদেরকে বাকিদের সঙ্গে গুলিয়ে ফেলবেন না বা ক্রমাগত তুলনা করতে থাকবেন না যে ওরও তো ডিপ্রেশন হচ্ছে অথচ ও তো কি সুন্দর নিজেকে ক্যারি করে নিয়ে যাচ্ছে, ও তো কারো সাহায্য নিচ্ছে না, আমি তাহলে কেন কিছুই পারছি না করতে, আমার তাহলে নিজের দোষ, আমার মধ্যে কিছু খামতি আছে। যারা অসুস্থ সত্যি বা যারা ডিপ্রেশন রোগে ভুগছেন তারা সেটা নিয়ে আরো বেশি ডিপ্রেসড হয়ে যান এই জন্য যে তাহলে নিজেকে খুব অক্ষম ভাবতে আরম্ভ করেন। ব্যাপারটা তা নয়। আরেকজনের যেটা হয়েছে সেটা হয়তো সাধারণ একটা দুঃখ, আর ইনার যেটা হয়ে আছে সেটা একটা ডিপ্রেশন রোগ। সুতরাং ডিপ্রেশন রোগটা চিকিৎসাযোগ্য, দুঃখ একটা স্বাভাবিক ব্যাপার, আনন্দের মুহূর্ত এলে সেটা কেটে যাবে। না কিন্তু তুমি আমার একটা জিনিস বলো, অনেক সময় কি হয় আমাদের ধরো ক্যারিয়ারে অনেক সময় আপস এন্ড ডাউনস চলে, যখন ক্যারিয়ারে আমাদের আমরা সেই হিটিং দ্য রক বটম, তখন অনেক সময় আমাদের অনেক দিন ধরে এই মন খারাপটা চলে। হ্যাঁ, অনেক সময় ধরো কারোর ব্রেকআপ হয়েছে তখন অনেক দিন ধরে দুঃখটা চলে, তারপর কোনো একটা সময় মুভ অন করে বা ক্যারিয়ারে কোনো একটা আপ এলে তখন সেটা অটোমেটিক্যালি চলে যায়। এই ফেজটা কি ডিপ্রেসিভ ফেজ, না এটাও জাস্ট মন খারাপেরই একটা এক্সটেন্ডেড ফেজ? আমাদের কতগুলো টার্মিনোলজি আছে, এস্টাবলিশড টার্মিনোলজি, তার মধ্যে একটা হচ্ছে গ্রিফ রিঅ্যাকশন। গ্রিফ রিঅ্যাকশন একজনের একমাত্র সন্তান, ধরা যাক জগজিৎ সিং, চিত্রা সিং, তাদের একমাত্র সন্তান মারা গেছে। চিত্রা সিং তারপরে আর কোনোদিন গান গাননি। জগজিৎ সিং এবং ওদের যে সন্তান তিনি কিন্তু মারা গেছিলেন মানে 20 বছর বয়স হওয়ার পরে সাইরাজ বাহুতুলেদের সঙ্গে একসঙ্গে ক্রিকেট খেলতেন একটা কার অ্যাক্সিডেন্টে। জগজিৎ সিং অনেকদিন পর আবার গানে ফিরে আসেন, কারণ গানের মাধ্যমেই তাকে বাঁচতে হতো, না হলে বাঁচার আর কোনো অবলম্বন তার কাছে ছিল না। তো একজনের সন্তান মারা যাবার পর যখন একটা সবে মারা গেছে 3 মাস অব্দি অন্তত সেইটার শোকটা মনের মধ্যে থাকাটা খুব স্বাভাবিক। ওটা গ্রিফ রিঅ্যাকশন 3 মাসের বেশি পরে যদি খুব বেশি পরিমাণে থেকে যায় এবং সে যদি কোনোভাবেই স্বাভাবিক জীবনচর্যায় ফিরে না আসতে পারে, স্বাভাবিক জীবনচর্যায় ফিরে আসা মানে কিন্তু আবার প্রফেশনালি গান গাওয়া নয়। হয়তো তিনি আর সন্তান চলে গেছে আর গানের কাছে গেলে মন খারাপ লাগে, কিন্তু তিনি অন্তত নিজের খাওয়া দাওয়াটুকু করতে পারছেন, ঘুমোচ্ছেন, একটা জায়গায় ফিরে এসছেন, একভাবে নিজেদের মানিয়ে নিয়েছেন, বা অন্য কোনোভাবে সন্তানের স্মৃতিতে হয়তো কিছু একটা করছেন, সেগুলো হতে পারে। এইগুলো জায়গায় যদি ফিরে আসতে পারেন তাহলে ইটস আ নরমাল গ্রিফ রিঅ্যাকশন। আচ্ছা, ডিপ্রেশন আমরা ডায়াগনোজ করব যদি আরো বেশি পরে থেকে যায়, এবং ডিপ্রেশনের আরো কিছু ডায়াগনস্টিক ক্রাইটেরিয়া আছে, সেটাই আসছি। এর বাইরে আরেকটা জিনিস খেয়াল রাখার, আমাদের যে ট্র্যাডিশনাল মানে ভারতীয় কালচার ছিল তাতে কিন্তু দেখা যাচ্ছে, মানে এগুলো নিয়ে সাইকিয়াট্রিস্ট স্টাডি আছে বেশ কিছু, তাতে দেখা যাচ্ছে আমাদের যে মর্নিং রিচুয়ালসগুলো আমাদের জীবনযাত্রা এবং আমাদের মনোভাবনা ভারতীয়দের অনেকটাই কিন্তু সাহেবদের থেকে আলাদা। মানে এই মুহূর্তে আমরা ভালো থাকার প্রক্রিয়াগুলো সবই সাহেবদের নকল করার চেষ্টা করছি। ওদের ওখানে কেউ কারো একটা বাড়িতে কারো হয়তো বউ মারা গেল, তার প্রতিবেশীরা এসে দুঃখ পেয়েছে, তাদেরও খারাপ লেগেছে, লেটার বক্সে একটা কন্ডোলেন্স মেসেজ রেখে দিয়ে চলে গেল, কিন্তু তার সঙ্গে সরাসরি এসে তার সময় নষ্ট করছে না, কারণ হচ্ছে যে লিভ হিম অ্যালোন টাইপের একটা কনসেপ্ট আছে ওখানে। তারা প্রাইভেসিকে খুব মর্যাদা দেন, তারা খুব ভালো, সেটা তাদের কালচার, তারা হয়তো তাতেই ভালো থাকেন। আমাদের যে মর্নিং রিচুয়ালস গুলো ছিল, সামহাও আমাদের ভারতীয় সংস্কৃতিতে ভারতীয় মানুষরা অন্যের সঙ্গে ইন্টারাক্ট করতে বেশি পছন্দ করেন, স্বচ্ছন্দ বোধ করেন, এবং খুবই চুপচাপ টাইপের মানুষ কেউ কেউ থাকতে পারেন, কিন্তু মেজরিটি সমাজকে নিয়ে বাঁচতে চান, যার ফলে আমাদের আবার লোকে কি ভাববের কনসেপ্টটাও বেশি, এবার সেটা একটা বাজে জিনিস। কিন্তু আমাদের যে মর্নিং রিচুয়ালস গুলো ছিল সেটা আমরা সেই মানুষটার প্রতি আস্তে আস্তে শ্রদ্ধা জ্ঞাপন করে, যেটারই একটা সময় হচ্ছে শ্রাদ্ধ, যে তারকে স্মরণ করে আমরা কিছুদিন কতগুলো রিচুয়ালস পালন করলাম, বা খেলাম না কম খেলাম, একটা অস্টেরিটি পালন করলাম, তার কথা স্মরণ করলাম, 5 জন এলো, তাকে আমরা শ্রদ্ধা জ্ঞাপন করছি। সেই সময়টা কিন্তু আসলে 5 জন এসে আমাকে একটা সঙ্গও দিচ্ছে, আমি একা একা না হয়ে যাই, এবং এই কনসোলেশনটা তারপরে একটা ফর্মালি শ্রদ্ধা জ্ঞাপন করছি, আস্তে আস্তে বেরিয়ে আসছি একটা নিয়ম ভঙ্গ করে, যে এবার তুমি আবার নর্মাল জীবনে ফিরছো। এই যে প্রসেসটা, এটা কিন্তু স্টাডিতেও দেখা যাচ্ছে, এই প্রসেসটার ফলে আমাদের দেশে একটা বিরিভমেন্টের পরের মারাত্মক ডিপ্রেশন, মানে মন খারাপ নয়, মারাত্মক ডিপ্রেশন, মানে অসুস্থ হওয়ার মতো ডিপ্রেশন, সুইসাইডালিটি, অ্যাডিকশনস, এগুলো কম ডেভেলপ করে। আচ্ছা, যেটা কিন্তু এখান থেকে কেউ হয়তো আমেরিকায় কাজ করতে গেছেন, সম্পূর্ণ একা থাকেন, তার পার্টনার হঠাৎ করে মারা গেলেন, দেখা যায় তাদের ক্ষেত্রে অ্যালকোহল ডিপেন্ডেন্স বা অন্যান্য ড্রাগ অ্যাবিউজের সম্ভাবনা অনেক বেড়ে যায়।
একটা মেজর ডিপ্রেসিভ একটা এপিসোড হওয়ার সম্ভাবনা অনেক বেশি বেড়ে যায়। কারণ একটা মানুষ যেরকম ভাবে বড় হয়েছে, যেরকম সংস্কৃতিতে অভ্যস্ত, সেই রকম অ্যাটমসফিয়ারটা যদি পায়, তার বন্ধু বান্ধব যদি থাকে, তার আত্মীয় স্বজনও যদি থাকেন, অন্তত সেই সময়টা এসে পাশে থাকেন, অনেক সময় দেখা যায় বেরিয়ে আসতে পারে। আবার কারো কারো কিন্তু সবারই যে একই এভাবে হবে এমন কোনো কথা নেই। কারো কারো রিকোয়ারমেন্টটা অন্যরকম হতে পারে, চুপচাপ তার কথা ভাবছে। এবার পরবর্তীকালেও যখন সেই মানুষটার কথা মনে পড়ে, আমার বাবা মারা গেছেন 2013 সালে, এখনো হঠাৎ বাবার কথা উঠলে তো আমার মন খারাপ লাগে। ঠিক ঠিক। জগজিৎ সিং যখন গাইতেন শেষের দিকেও তেরি দুনিয়া মে জিনে সে ইয়ে বেহতর হ্যায় কি মর যায়, তখনও তার গলার মডিউলেশনে বোঝা যেত কোথাও সেই শোকটা আছে ভেতরে, মাঝে মাঝে বেরিয়ে আসে। এইটা থাকা তো অস্বাভাবিক না। আমার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ ভালোবাসার মানুষ চলে গেলে আমি তাকে একদম ভুলে যাব, এটা আমরা কখনোই জোর করতে পারি না কাউকে। মানুষ অনেক কিছুর মধ্যে ওটা হয়তো চাপা থাকে, তারপরেও আমরা একটা স্বাভাবিক জীবনে বাঁচছি, কিন্তু তার প্রতি ভালোবাসা, তার স্মৃতি, সেগুলো থাকবে। মানে আমি এইটা বলতে পারি, যেহেতু আমার একটা পার্সোনাল, তেমনি ক্যারিয়ারেও সেটা বলছি আর কি। ক্যারিয়ারের যে প্রশ্ন করছি, ক্যারিয়ারের ক্ষেত্রে ধরা যাক আমার একটা খুব খারাপ সময় এলো, এইখানে অ্যাডাপটিভ এবং ম্যাল অ্যাডাপটিভ কোপিং এর কনসেপ্টটা আসে। আমার একটা খুব খারাপ সময় এলো, সেই সময়টা আমি দুটো জিনিস করতে পারি। এক হচ্ছে আমি কি হয়েছে, আমার সংসার আছে, মনে করো আমার সংসার আছে, বউ বাচ্চা আছে, আমার রোজগার চলে গেল, চাকরি চলে গেল দুম করে, এটা হয়তো কোনো কোম্পানিতে আমি চাকরি করি, আমার চাকরিটা চলে গেল। এবার হতে পারে যে আমি আরেকটা চাকরি খোঁজা শুরু করলাম, যতদিন না পাচ্ছি, আমার যদি সংসারে অভাব শুরু হয়, আমি একটা ফেরি করে হলেও, আমি দেখেছি দুর্গাপুরে মানে বড় বড় কারখানা একসময় বন্ধ হয়ে গেছে, সেখানকার ভালো র্যাঙ্কের অফিসারও কিন্তু একটা সময় বাড়ি বাড়ি জিনিস বিক্রি করছেন, কারণ সংসার চালাতে হবে। এটা কিন্তু একটা অ্যাডাপটিভ কোপিং। যতদিন না আমার কোম্পানিটা খোলে বা আমি একটা নতুন চাকরি পাই, ততদিন কোনোভাবে আমাকে বেঁচে থাকার চেষ্টা করতে হবে। এই যে বেঁচে থাকার চেষ্টা করছি, এটা কিন্তু একটা পজিটিভ মাইন্ডসেট। এটা যখনই হচ্ছে, তখনই দেখা যাবে যে আমি একেবারে ক্লিনিক্যাল ডিপ্রেশনে ডুবে যাব না, অথবা রাদার ক্লিনিক্যাল ডিপ্রেশনে ডুবে যাইনি বলেই আমি এটাও করতে পারছি। আবার এরকমটাও হতে পারে যে আমি সেই সময় আরো প্রচন্ড কি হবে, হায় হায় রে কি হবে, এটা ভাবতে শুরু করলাম। তারপরে যেটা চাকরি চলে গেলে অত বেশি হয় না, প্রেমিকা চলে গেলে অনেক বেশি হয়। যে আমাদের আইডল হচ্ছে দেবদাস, সবচেয়ে বেশি সিনেমা হয়েছে তো শরৎচন্দ্রের ওই উপন্যাসটা নিয়ে, যে আমাকে দেবদাস হয়েই পারোর কাছে সিম্প্যাথি আদায় করতে হবে। জীবনের লক্ষ্য সিম্প্যাথি আদায় করা, হ্যাঁ, ভালোবাসা না। এবার সেইটার মধ্যে যদি আমাকে বন্ধু বান্ধবরা মিলে ঢুকিয়ে দেয় এবং আমিও প্রচুর খেতে শুরু করলাম, এটা হচ্ছে একটা ম্যালঅ্যাডাপটিভ কোপিং স্টাইল। এবার অ্যাডাপটিভ কোপিং স্ট্র্যাটেজি, ম্যালঅ্যাডাপটিভ কোপিং স্ট্র্যাটেজির মধ্যে শুরুতেই যদি কেউ গাইড করে, সেটা যদি বন্ধু বান্ধব বা আত্মীয় স্বজন হন, হতে পারেন, অথবা কোনো প্রফেশনাল গাইড করে তাকে যদি অ্যাডাপটিভ রেসপন্সের দিকে, অ্যাডাপটিভ কোপিং মেকানিজমের দিকে তাকে ঘুরিয়ে দিতে পারে জীবনের মোড়টা, তাহলে দেখা যাবে যে তার ক্লিনিক্যাল ডিপ্রেশন ডেভেলপ করা, মানে অবসাদ, এবং জীবনে এমন একটা জায়গায় চলে গেলেন যখন এভরিথিং, একটা জিনিস আরেকটাকে স্পাইরাল করছে, মানে আরো একটা নেগেটিভ ফিডব্যাক সাইকেল বা ভিশিয়াস সাইকেল তৈরি হয়ে গেছে। মানে আমি ওটা করতে করতে এত বেশি হয়তো অ্যালকোহলে অ্যাডিক্টেড হয়ে গেলাম বা অন্য কোনো ড্রাগসে অ্যাডিক্টেড হয়ে গেলাম, তখন সেটারও আমার অ্যাডিশনাল খরচা, ওটার ফলে আমি আরো বেশি চেষ্টা করতে পারছি না, যাও বা আমার একটা নতুন জীবিকা হবার সম্ভাবনা ছিল, ওটার কারণে আমি ঘুরে আসতে পারছি না, এদিকে ওইটাও খরচা করাচ্ছে, ওটাও খরচা করাচ্ছি, এবং ওটার ফলে আমি আরো তলানির দিকে যাচ্ছি। আচ্ছা, এই জায়গাটা থেকে যত তাড়াতাড়ি তাকে টেনে বের করা যায় তত ভালো, কারণ অনেকটা তলায়, মানে আমি একটা ছোট গর্তে পড়ে গেছি, হাত ধরে টেনে বের করা যায়। আমি যদি কুয়োয় পড়ে যাই, তাহলে আমাকে তুলতে দড়ি টড়ি নামাতে হবে, আরেকজন ডুবুরিকেও হতে নামাতে হবে। সুতরাং এটা যত তাড়াতাড়ি করা যায় ইন্টারভেন, তত দেখা গেল হয়তো তার ওষুধপত্র খাওয়ার দরকার হলো না, পরে তার হয়তো ওষুধপত্র খাওয়ার দরকার হলো, রিহ্যাবের দরকার হলো, অনেক কিছু দরকার হলো। সুতরাং শারীরিক রোগের চিকিৎসার ক্ষেত্রেও যেমন জীবনের এই সমস্ত জায়গাগুলো থেকে, ঠিক একটা গাড়ির অ্যাক্সিডেন্ট প্রিভেন্ট করলে যেমন বেঁচে যায় মানুষ, এটাও একটা প্রিভেন্টেবল জিনিস অনেক ক্ষেত্রে। সুতরাং পজিটিভ অ্যাডাপটিভ মেকানিজমটার উপরে আমাদের একটা জোর দিতে হবে। ওকে, ঠিক আছে। আরে ডিপ্রেশন তো ইস কোথাও তো একটা গিয়ে ইনার ওয়ার্কিং তোমার ব্রেন কেমিক্যালস এর, একদম যেরকম মানে যতটা আমি জানি অবভিয়াসলি একটুখানি, সেটা এন্ডরফিনস, ডোপামিনস, এইগুলোর মানে ডিপ্রেশন যখন হয় আমাদের ব্রেনের ডিফারেন্সটা কি হয়? হ্যাঁ, এবার দেখা যায় যেগুলো এমআরআই স্টাডিতে দেখা গেছে যে
ডিপ্রেশন যাদের অনেক দিন ধরে আছে হুম। তাদের অনেকের এমনকি ব্রেনের সাইনাপসের সংখ্যা কমতে থাকে, ব্রেনের ভলিউম কমতে থাকে। কাউকে যদি প্রপারলি অ্যান্টিডিপ্রেশন দিয়ে, দু একটা অ্যান্টিডিপ্রেশন নিয়ে বেশি করেই মানে স্টাডিগুলো হয়েছে, চিকিৎসা করা যায় বেশ অনেক দিন, বছর দুয়েক করার পরে দেখা যায় যে ব্রেনের ভলিউম বেড়ে গেছে। এমনকি মানে আজকে ওষুধ খেলাম 3 মাস পরে সব ঠিক হয়ে গেল, সঙ্গে সঙ্গে বন্ধ করে দিই, সেটা অনেক সময় সঠিক নয়। এই জন্য যে যদি দেখা যায় তার ব্রেনে স্থায়ী কিছু পরিবর্তন হয়ে আছে, সেটাকে কিন্তু অনেকাংশে ঠিক করা যেতে পারে যদি তার ডিপ্রেশনের চিকিৎসাটা অ্যাডিকুয়েট সময় ধরে করা হয়। ব্রেনের ভলিউম বেড়ে গেছে, সাইনাপসের মেকানিজমগুলো আবার সাইনাপস মানে হচ্ছে দুটো নার্ভের যে সংযোগ। এই যে আমরা হ্যান্ডশেক করছি, এই যে দুটো হাত যেখানে জোড়া লাগছে, এটা হচ্ছে সাইনাপস একটা এরকম। হ্যাঁ, এই যে নার্ভ, একটা নার্ভ শেষ হলো, তার একটা এরকম দড়ির মতো জিনিস বেরিয়ে এসছে, আরেকটা নার্ভ এরকম শুরু হচ্ছে। এই দুটো নার্ভের মধ্যে কতগুলো ছোট ছোট গ্যাপ থাকে তার মধ্যে, সেইখানে তারা কিছু কেমিক্যাল চালাচালি করে, পরস্পরের সঙ্গে আদান প্রদান করে, জায়গাগুলো ঘেরা থাকে, তার মধ্যে এই কেমিক্যাল আদান প্রদানগুলো হয় এই সাইনাপস। এবার চিকিৎসার ক্ষেত্রে দেখা যাচ্ছে যে যেসব ওষুধ দিয়ে সেরোটোনিনের কাজ বাড়ানো যায়, বা কিছু ক্ষেত্রে ডোপামিনের কাজ বাড়ানো যায়, নরএপিনেফ্রিন বলে একটা জিনিস আছে ফ্রন্টাল লোবে, তার কাজটাকে বাড়ানো যায়, সেই সব ওষুধগুলো দিলে ডিপ্রেশনের উন্নতি হচ্ছে। তার মানে এই নয় যে যাদেরই ডিপ্রেশন হচ্ছে তাদের আগে থেকেই ব্রেনের মধ্যে ওই গন্ডগোলটাই প্রথম শুরু হয়েছিল, যে সেরোটোনিনের ঘাটতির ফলে তার ডিপ্রেশন হলো। কারণ কারো কারো থাকতে পারে এন্ডোজেনাস ডিপ্রেশন, যে তার শারীরিক মানসিক মানে তার ব্রেনের গঠনগত এমন একটা সমস্যা যে সহজে ডিপ্রেশনটা হয়ে গেল। কারো কারো তো হতে পারে যে দীর্ঘদিন ব্রেনটা অত্যন্ত রকমের চাপে থাকার ফলে তার ডিপ্রেশন হয়েছে, এবং তাকে যখন আমরা পেয়েছি মাসের পর মাস বা 1-2 বছর ডিপ্রেশনে ভোগার পর, ততদিনে তার ব্রেনে ওই চেঞ্জগুলো হয়ে গেছে। সুতরাং কোনটা দিয়ে, সবারই একটাই জিনিস দিয়ে শুরু হচ্ছে কিনা, নাকি ওই জায়গাটায় গিয়ে পৌঁছচ্ছে, সেইটা এখনো 100% নিশ্চিতভাবে এস্টাবলিশ নয়। কিন্তু হ্যাঁ, ওই জিনিসগুলো দেখা যায় যখন ডিপ্রেশন হয়েছে, তখন ওই গন্ডগোলগুলো হয়ে রয়েছে। আচ্ছা, সুতরাং ডিপ্রেশন তার মূলগত ব্রেনের রাসায়নিক সমস্যার কারণেও সহজে হতে পারে, কিন্তু তার সঙ্গে পরিবেশগত একটা, তার জীবনের অভিজ্ঞতার, তার পরিবেশের সবকিছুর কিন্তু একটা ভূমিকা আছে ডিপ্রেশনটাকে সেট ইন করার। বা তার হয়তো ডিপ্রেশন হওয়ার একটা প্রবণতা ছিল, তারপরে তার পরিস্থিতি এমন দাঁড়ালো যে দুম করে সে ডিপ্রেসড হয়ে গেল। হ্যাঁ, এরকম আমরা পেয়েছি। আমি যখন সরকারি হাসপাতালে কাজ করেছি, চাকরি চলে গেছে, তার ফলে ডিপ্রেসড, এবং ডিপ্রেসড হওয়ার তার প্রবণতা হয়তো ছিল, চাকরিটা চলে যাওয়ার পরে ডিপ্রেশনটা প্রেসিপিটেট করেছে। আমি যদি তার জীবনের বাস্তব সমস্যাটাকে কখনোই না মেটাতে পারি, মানে আমার সামাজিক পরিস্থিতি হয়তো এমন হয়ে গেল যে সমস্ত ডিপ্রেস পেশেন্টদের প্রপারলি রিহ্যাবিলিটেট আমরা আর করে উঠতে পারছি না, শুধু ওষুধপত্র খাইয়ে তাকে একটু ভালো রাখতে পারবো, কিন্তু যতদিন না ওই সমস্যাটা মিটছে ততদিন কিন্তু যে কোনো সময় ওষুধপত্র বন্ধ হলেই আবার ডিপ্রেসড হয়ে যাওয়ার প্রেক্ষাপটটা তো রয়ে গেছে, মানে ঘটনাগুলো তো রয়ে গেছে। সুতরাং একটা ডিপ্রেসড মানুষকে যখন আমরা চিকিৎসা করছি, তার রিহ্যাবিলিটেশনটাও খুব ইম্পর্টেন্ট। মানে রিহ্যাবিলিটেশনের মধ্যে কিন্তু তার ভোকেশনাল রিহ্যাবিলিটেশন, তার যদি পরিবার ভেঙে দিয়ে গিয়ে থাকে একটা ফ্যামিলিগত রিহ্যাবিলিটেশন, সোশ্যাল রিহ্যাবিলিটেশন, এগুলো খুব ইম্পর্টেন্ট। মানে শুধু ওষুধ খাওয়ালাম, একটু ভালো ফিল করলো, কিন্তু সে ওষুধটা কিনেই বা খাবে কি করে, তার যদি চাকরি না থাকে? সরকার না হয় সাপ্লাই দিল গভর্নমেন্ট হসপিটালে হলে, কিন্তু বাকি জিনিসগুলো না হলে শুধু ওষুধ খাইয়ে 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 কোনো ক্রমে তাকে রেখেছি। সুতরাং যখন সলিউশন করতে গেলে এই চিকিৎসাটাও গুরুত্বপূর্ণ, তার একটা সার্বিক পরিস্থিতির বদল, তার রিহ্যাবিলিটেশন, সেটাও গুরুত্বপূর্ণ। মানে হয় এটা নয় ওটা, ওরকম নয়, সবটাই এটা এবং ওটা। হ্যাঁ, রাইট। যেমন একজনকে ভালো ফুটবলার হতে গেলে ভালো খাবার, ভালো ব্যায়াম, ফিজিক্যাল ট্রেনার, ভালো ফুটবল শেখানোর কোচ, সবই দরকার, এবং তারপরে একটা ক্লাবে খেলতে পারার সুযোগ দরকার। এখানেও তাই, এই সমস্তগুলো একসঙ্গে হতে হবে। আচ্ছা, তুমি শুরুর দিকে একবার বললে ইউনিপোলার এন্ড বাইপোলার। হ্যাঁ, সো হোয়াট ইজ ইউনিপোলার, হোয়াট ইজ বাইপোলার? বাইপোলার হচ্ছে যেটাকে আগে আমরা ম্যানিক ডিপ্রেসিভ সিনড্রোম বা ম্যানিক ডিপ্রেসিভ সাইকোসিস বলতাম, সেটাই হচ্ছে বাইপোলার ডিসঅর্ডার। বাইপোলার ডিসঅর্ডারটাও একটা মুড ডিসঅর্ডার, যেখানে তার কখনো প্রচন্ড ডিপ্রেশন হয়, আচ্ছা, কখনো সে খুব ইউফোরিক হয়ে যায়। মানে একই দিনের মধ্যে বারবার হয় না, কিন্তু সাধারণত হয়তো 2-3 সপ্তাহ তার প্রচন্ড ডিপ্রেশন চললো, তারপরে বেশ কিছুদিন সে স্বাভাবিক রইল, তারপরে কখনো দেখা গেল বেশি কথা বলছে, বেশি একটু ইউফোরিক, বড় বড় কাজ করে ফেলবে ভাবছে, হ্যাঁ,
বেশি টাকা পয়সা খরচ করে ফেলছে। তারপরে এক সময় দেখা গেল যে সেটা বাড়তে বাড়তে এমন ইউফোরিক অবস্থায় চলে গেল, সে প্রচন্ড ওভার অ্যাক্টিভ, রেগে যাচ্ছে, হাত পা ছুটছে, বড় বড় কথা বলছে, নিজেকে বিশাল কিছু ভাবছে, হয়তো সম্রাট শাহজাহান ভাবছে এরকম কিছু একটা, হ্যাঁ, এবং ভাবলো যে তাজমহলটা বানিয়ে ফেলবো। তার জন্য বাড়ির সব টাকা পয়সা নিয়ে গিয়ে কোনো পাড়ার মানে পাশের কোনো যেখানে সিমেন্ট বিক্রি করে তাকে হয়তো বলে হলো, তার তাজমহলের অর্ডার দিয়ে এলো, হয়তো সবই করতে পারে, মানে এই পর্যায়ে চলে যেতে পারে। এটা ম্যানিক ফেজ। আবার উল্টো দিকে ডিপ্রেসিভ ফেজ। আবার অনেকেরই কারো কারো হয় এরকম ম্যানিক ফেজ হয় না, এটা হাইপোম্যানিক ফেজ হয়, যেখানে সে একটু বেশি অ্যাক্টিভ, কম ঘুমোচ্ছে, বেশি অ্যাক্টিভ, একটু ইরিটেবল হয়ে যাচ্ছে কিন্তু বেশি অ্যাক্টিভ। ইরিটেবল ম্যানিয়াও হতে পারে, মানে সবাই যে এরকম চরম মারাত্মক ম্যানিক ফেজে পৌঁছবে ওরকম নয়। তো বাইপোলারের ভাগ আছে, বাইপোলার 1, বাইপোলার 2, বাইপোলার 2.5 এইসব বলে। তো এর ফলে কি হয়, এটা একটা পোল, উত্তর মেরু আর একটা দক্ষিণ মেরুতে ডিপ্রেশন যদি হয় তাহলে তাকে আমরা বাইপোলার ডিসঅর্ডার বলবো, এবং তার ডিপ্রেশনটাকে একটা বাইপোলারের পার্ট হিসেবে বাইপোলার ডিপ্রেশন বলবো। আবার দেখা গেল যে সে দক্ষিণ মেরুতেই যায়, উত্তর মেরুতে কোনোদিন যায়নি এবং বারবার দক্ষিণ মেরুতে চলে যাচ্ছে, সেটা ইউনিপোলার ডিপ্রেশন। এটাকে আমরা রেকারেন্ট ডিপ্রেসিভ ডিসঅর্ডার বলতে পারি। আচ্ছা, এবার চিকিৎসার ক্ষেত্রে কিছু তার মানে অদল বদল আছে। যার মানে বাইপোলার ডিপ্রেশন, তাকে যদি আমি ভালো রকম অ্যান্টি ডিপ্রেশন দিয়ে চিকিৎসা করা আরম্ভ করি, তার চট করে একটা ম্যানিক সুইচ হয়ে যাওয়ার ভয় থাকে, এরকম অনেক কিছু। সেখানে মুড স্টেবিলাইজারের ব্যবহার অন্যরকম ভাবে করতে হয়, সেইটা চিকিৎসকের হেডেক আর কি। কিন্তু এটাই বাড়ির লোক যেটা বুঝতে পারবে, তার দুরকমই হয় কিনা, নাকি তার একরকমই হয়, বারবারই হয়, দুটোরই চিকিৎসার প্রয়োজন। সাইকোলজি আর নিউরোসায়েন্স, এই দুটো ইন্টারকানেক্টিং পয়েন্টটা কোন জায়গাতে? নিউরোসায়েন্সের স্কোপ অনেক। হ্যাঁ, নিউরোসায়েন্সের মধ্যে ব্রেনের কগনিটিভ ফাংশন বা বিহেভিয়ারাল ফাংশনস গুলো যেমন আছে, তেমনি নিউরোসায়েন্সের মধ্যে আমার এই যে আঙুলটা নড়ছে, তার যে কমান্ড আসছে, স্ট্রোক হলে প্যারালাইসিস হয়ে যেতে পারে, খিঁচুনি হলে এরকম হতে পারে আমার, এই সমস্তগুলোই নিউরোসায়েন্সের পারভিউয়ের মধ্যে। কারো মুভমেন্ট ডিসঅর্ডার হলো, কারো মাসলের ডিসঅর্ডার হলো, নার্ভের ডিসঅর্ডার হলো, মায়াস্থেনিয়া হলো, এগুলো সব নিউরোসায়েন্সের আওতায় আসে। তো তার একটা অংশ সাইকোলজির সঙ্গে জড়িত, যেটা আমাদের কগনিশন, আমাদের মানে বোধ, আমাদের ব্যবহার, আমাদের বুদ্ধি, আমাদের রিজনিং, আমাদের অনুভূতি, সবকিছু নিয়ে যে অংশটা ডিল করে, সেটা নিউরোসায়েন্সের অংশ। আবার সাইকোলজি, এটা কিন্তু সবসময় আমাদের আলাদা আলাদা ভাবে দেখার দরকার নেই। আবার সাইকোলজি মনের ব্যবহারের মানে সমস্ত বিভিন্ন দিকগুলো নিয়ে দেখে, তার একটা পার্ট হচ্ছে নিউরোসায়েন্টিফিক দিক। এই জায়গাটা হচ্ছে সাইকোলজি এবং নিউরোসায়েন্স ওভারল্যাপ করে, বেসিক্যালি একসঙ্গে কাজ করে, মানে দুটোকে কম্পার্টমেন্টালাইজ করতেই হবে এমন তো কোনো কথা নেই। এই জায়গায় দুটোই একসঙ্গে কাজ করে। এবং সাইকোলজির মধ্যে আবার আরো অনেক দিক আছে, সেটার মধ্যে যেমন হচ্ছে সোশ্যাল সাইকোলজি, মানে একটা জায়গায় সামাজিক প্রভাবে মানুষ কিভাবে ব্যবহার করে, সেটা আবার কিভাবে ব্রেনের উপরে প্রভাবটা পড়ে, সেটা নিউরোসায়েন্স দেখতে পারে। কিন্তু ধরা যাক একজনকে আমি কোন ক্যারিয়ার কাউন্সেলিং করব, তার পক্ষে কোনটা সুটেবল হবে, সেটাও সাইকোলজির একটা পার্ট। হ্যাঁ, এরকম বিভিন্ন যে দিক আছে সাইকোলজির, মানে যাবতীয় ম্যানিফেস্টেশনের জায়গাগুলো নিয়ে সাইকোলজি কাজ করতে পারে। এই জায়গা আমার এই বিষয়টা না খুব আসলে মজার লাগে। মানে আমি ধরো, মানে যদি অ্যাজ এ হিউম্যান বডি আমি দেখি, আমি আমার চোখ থেকে এখন দেখছি, কান থেকে শুনছি, পুরোটা একটা জিনিস মাথায় তৈরি হচ্ছে, যেটা আমাকে আমার নিউরন পাথওয়েজ থেকে, সাইন্যাপসেস এর থ্রু থেকে যাচ্ছে গিয়ে, এই যে তুমি বললে এখন সোশ্যাল সাইকোলজি, যেটা এটাও তো কোথাও একটা গিয়ে মানে স্ট্রাইক করছে আমার ব্রেনের মধ্যে, যেটা মানে আইদার আমার একখানা এমন অ্যাটমসফিয়ার আছে যেখানে আমার খুব ডিপ্রেসিভ লাগছে, বা একটা জায়গা যেখানে আমি খুব ইউফোরিক হয়ে যাচ্ছি। একদম, এটা এত জটিল বিষয়, এটা নিয়ে আলোচনা করতে গেলে বেসিক্যালি দিনের পর দিন করতে হবে, দারুণ জটিল বিষয়। তো আমাদের একটা কথা আছে, অ্যাপারসেপশন। এই যে আমি যা কিছু দেখতে পাচ্ছি বা শুনতে পাচ্ছি, আওয়াজ পাচ্ছি, টের পাচ্ছি, সেটা হচ্ছে পারসেপশন। আর অ্যাপারসেপশন মানে হচ্ছে আমার মধ্যে একটা অ্যাপারসেপটিভ মাস বলে, মানে আগে থেকে কিছু নলেজ, কিছু জ্ঞান, কিছু বোধ রয়েছে, সেটা হয়তো কিছুটা আমি জেনেটিক্যালি পেয়ে থাকতে পারি, কিছুটা যে মানে বড় হওয়ার প্রসেসের মধ্যে পেয়েছি, এরকম রয়েছে জিনিসটা। এবার আমি যে কোনো জিনিস যখন পারসিভ করছি, বেসিক্যালি আমার বোধের সঙ্গে মিলিয়ে নিচ্ছি, মানে এটা একটা লাইট বা এই ঘরে একটা শুটিং হচ্ছে বেসিক্যালি কোনো কিছুর, এটা আমি কি করে বুঝছি?
আমি জানি এরকম জিনিসটাকে বেরোচ্ছে, এটা লাইট বলে, এইখানে আলোটা আসছে, আমি দেখতে পাচ্ছি এখান থেকে আলোটা সবচেয়ে বেশি ওটা, তাহলে নিশ্চয়ই এটা একটা লাইট এবং এটা একটা বেশ বড় লাইট, এই কাজে লাগে। কয়েকজন ক্যামেরা তাক করে আছে, তার মানে তারা শুটিং করতে, তার মানে কি আমার মধ্যে কতগুলো বোধ রয়েছে যার সাহায্যে আমি এটাকে চিনতে পারছি। এবার নতুন যে পারসিভ করছি যা কিছু জিনিস, সেটা আমার ওই অ্যাপারসেপটিভ মাসের সঙ্গে যুক্ত হচ্ছে এবং তার ফলে যে সামগ্রিক ব্যাপারটা আমার ভেতরে হচ্ছে তার দ্বারা আমার পরবর্তী অ্যাকশনগুলো নির্ধারিত হচ্ছে। তো একটু যদি ভেবে দেখি তাহলে আমি যে সরাসরি যে জিনিসটাকে পারসিভ করছি সেই পারসেপশনটা ইটসেলফ কিন্তু এই অ্যাপারসেপশনের দ্বারা নিয়ন্ত্রিত, মানে প্রভাবিত হচ্ছে, তাই না? যার জন্য অনেকে বলেন দেয়ার ইজ নো পারসেপশন, ইটস অল অ্যাপারসেপশন। তার ফলে একটা পরিস্থিতিতে কিছু মানুষের আচরণ, সেটাকে আমি দেশপ্রেম ভাববো না দেশদ্রোহিতা ভাববো, সেটাকে আমি উদারতা ভাববো নাকি আমার বিরুদ্ধে কিছু হচ্ছে সেটা ভাববো, আমি একটা জিনিসকে প্রোগ্রেসিভ ভাববো নাকি প্রচন্ড পরিমাণে একটা সেটাকে একটা খুব খারাপ কাজ পাপ ভাববো, এই পুরোটাই কিন্তু আমার বড় হওয়া, আমার ধর্মীয় শিক্ষা, রাজনৈতিক শিক্ষা, সবকিছু, কাদের সঙ্গে মিশছি, কিভাবে আছি, বা যাদের সঙ্গে মিশছি, যাদের দ্বারা আমি ছোটবেলা থেকে টিউটার্ড, তাদেরকে হয়তো আমি পছন্দ করি না, তার ঠিক উল্টোটা ভাবতে ভালোবাসি, সেটাও হতে পারে। সুতরাং এই সবকিছুর ফলে আমার মাথায় যে কতগুলো বায়াস ঢুকে থাকে, সেই বায়াসের দ্বারা কিন্তু দারুণভাবে আমাদের প্রতিটা বোধ নিয়ন্ত্রিত হয়। সুতরাং এই যে কোনো একই পরিস্থিতিতে আমি এই জায়গাতে, যেহেতু আমরা মানে ব্যক্তির মানসিক স্বাস্থ্য নিয়ে আলোচনা করছিলাম, ওই জায়গাটায় চট করে ফিরে আসি এখান থেকে একটা হিন্ট দিয়ে। সেটা হচ্ছে, ধরা যাক আমার এক বন্ধুকে আমি হঠাৎ একটা অনুষ্ঠান বাড়িতে দেখতে পেলাম, সেই বন্ধুকে ডাকলাম, সে শুনতে পেল না, চলে গেল। এবার আমি যদি তখন খুব ডিপ্রেসড হয়ে থাকি আর আমি যদি ভাবি যে সবাই আমাকে অবহেলা করছে, তাহলে আমার সেই চিন্তাটাই রিইনফোর্সড হবে। আমি ভাববো যে দেখলে তো, এও আমাকে চিনতে না পারার ভান করে চলে গেল, আমি ডাকলাম সাড়াও দিল না, সবাই আমাকে অবহেলা করছে, কেউ আমাকে ভালোবাসছে না, সেটা আরো রিইনফোর্সড হলো এই ঘটনাটায়, অথচ বন্ধু হয়তো শুনতেই পায়নি। আবার আমি যদি খুব ভালো মুডে থাকি, আমি আবার কিছুক্ষণ পরে তাকে পিছন থেকে গিয়ে এক থাবড়া মেরে বলবো, কিরে শুনতে পাচ্ছিস না, কানে কালো হয়ে গেছিস। সুতরাং আমার ভাবনাটা কিরকম হবে সেই মুহূর্তে, এই সমস্ত জিনিসগুলো কিন্তু আমার মেন্টাল স্টেটের উপর ডিপেন্ড করে। সুতরাং আমার পারসেপশন এবং পারসেপশনের যে ইন্টারপ্রিটেশন, মানে আমি যদি খুব ভয়ে ভয়ে রাস্তায় বেরোই, তাহলে রজ্জুতে সর্পভ্রমটা হওয়ার সম্ভাবনা অনেক বেশি। প্রচন্ড ভয়ে আছি, একা একা, হাত পা কাঁপছে প্রায়, তখন একটা দড়ি পাকিয়ে পড়ে আছে দেখে আমি শিওর হয়ে যাবো ওটা সাপ। হ্যাঁ, তো এই জিনিসটা মানে আমার পারসেপশন গুলো একটা ইলিউশনারি জায়গায় চলে যেতে পারে, সেইগুলো সমস্ত কিছুই কিন্তু আমাদের মানসিক অবস্থার দ্বারা নিয়ন্ত্রিত অনেকটা। আবার সেই পারসেপশন গুলো আবার ঘুরিয়ে এটাকে নিয়ন্ত্রণ করবে। সুতরাং এটা একটা ফিডব্যাক সাইকেল। যেমন মানুষের সমাজের পরিস্থিতিটা সিনেমায় রিফ্লেক্টেড হয়, আবার সিনেমা সমাজকে প্রভাবিত করে, সেরকম জিনিস। খুব ইন্টারেস্টিং। আমার মনে হলো এই মুহূর্তে, মানে এটা খুবই আউট অফ কনটেক্সট, কিন্তু এই মুহূর্তে ইন্ডিয়ার সোশিও পলিটিক্যাল কনটেক্সটেও এটা যেন কোথাও একটা ভীষণভাবে রেলেভেন্ট, এবং কোথাও বোধহয় ইন্টেনশনালিও টু সেট আ পলিটিক্যাল ন্যারেটিভ, এই পারসেপশনটাকে খুব সুন্দরভাবে ব্যবহার করা হচ্ছে। এবং দেখা যাবে যে যখনই, মানে শুধু ভারতে নয়, পৃথিবীর বিভিন্ন জায়গাতেই এইভাবে ব্যবহার করা হয়। যেমন আমাদের অ্যাডভার্টাইজমেন্টগুলো আমাদের বুঝিয়ে রেখেছে যে যত আমরা কনজিউম করতে পারবো তত আমরা হ্যাপি। হ্যাপিনেস বলতে কি বোঝায়? যত নতুন নতুন গ্যাজেটস কিনতে পারবো, নতুন নতুন জিনিস কিনতে পারবো। যেমন এক সময় মানে বহু মহিলাকে ডিপ্রেস করে দেওয়া হয়েছে কিছু তার ফেয়ারনেস ক্রিম বিক্রি করে, যথেষ্ট মানে ফর্সা না হলে, চকচকে ত্বক না হলে সে তার জীবনের কোনো মূল্য নেই, এরকম। হ্যাঁ, যেমন রোগা হওয়ার মেথড বিক্রি করে অনেককে ডিপ্রেস করে দেওয়া হয়েছে। মানে এগুলো সোশ্যাল ক্রাইম বেসিক্যালি, কিন্তু এগুলোকে খুব ওভার্টলি বলতো। কিন্তু আরেক ধরনের জিনিস থাকে কোভার্ট মেসেজেস, যেগুলো এমনভাবেই বলা হয় যে আমাদের যে কনসিয়াস ব্রেন, হুইচ ইজ আ ব্যারিয়ার, সে যাতে ওটাকে ফিল্টার আউট না করতে পারে। দিনের পর দিন আস্তে আস্তে বিভিন্ন ন্যারেটিভ শুনতে একের পর এক সিনেমা দেখতে এই গত কয়েক বছরে যে সিনেমাগুলো তৈরি হয়েছে, সেই সিনেমাগুলো দেখতে আমরা দেশপ্রেম জিনিসটা সম্বন্ধে একটা পার্টিকুলার ঘরানায় ভাবতে শিখে গেছি আমরা। এমনকি জাস্ট যদি সিনেমাগুলো দেখি, আমার যদি কোনো রাজনৈতিক দলের প্রতি আমি যদি কোনোদিন ভোট দিতে যাই না, এরকম মানুষও হই,
তাহলেও দেশপ্রেম ব্যাপারটার একটা আস্তে আস্তে একটা ঘরানায় ভাবতে শিখে গেছি যে এই নির্দিষ্ট ধরনের মানুষগুলো, এই নির্দিষ্ট ধরনের শত্রুদের বিরুদ্ধে যারা লড়াই করে তারা হচ্ছে এই দেশের সেভিয়ার এবং তারাই দেশপ্রেমিক, এবং সাহস বলতেও এটাকেই বোঝায় এরকম। তার মানে কনসিয়াসলি হ্যাঁ, আবার উল্টো দিকের রাজনৈতিক ন্যারেটিভে যারা বিশ্বাস করেন তারা কিন্তু আমাকে আবার এটাও বুঝিয়ে দিতে পারেন অন্য ধরনের সিনেমা 3-4টে তৈরি করে যে রানা প্রতাপ আসলে কিছুই ছিলেন না, তিনি একজন সামন্ত প্রভু, তিনি নিজের জমিদারি রক্ষা করতে চেয়েছিলেন, আর কিছু না। এটাও একটা উল্টো ন্যারেটিভ, সেটাও হতে পারে। আমাদের ছোটবেলায় যেমন আমরা যখন যে বাংলা সিনেমাগুলো দেখতাম, দেখে খুব কিন্তু আমরা ভাবতে শুরু করেছিলাম যে এই ব্যবসায়ীরা খুব খারাপ লোক, ব্যবসায়ী হিরো খুব একটা পাওয়া যেত না, সব ব্যবসায়ী ভিলেন। হ্যাঁ, সুতরাং কিভাবে আস্তে আস্তে আমাকে সচেতনভাবে বলা হচ্ছে না কিন্তু ব্যবসায়ী মাত্রই ভিলেন, কিন্তু ওইটা দেখতে 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 হ্যাবিচুয়েটেড হয়ে যাচ্ছি। এরকম বহু কোভার্ট মেসেজ প্রতিদিন ফেসবুক, প্রতিদিন টুইটারে, প্রতিদিন সিনেমায়, থিয়েটারে, সর্বত্র দেখতে দেখতে, শুনতে শুনতে, এবং মানে চায়ের দোকানের আড্ডা থেকে আস্তে 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 আমরা ওইভাবে ভাবতে শিখে যাই। মানে এমন ভাবে সেই কোভার্ট মেসেজগুলো ব্যবহার করা হয় যাতে আমার কনসিয়াস মাইন্ড সেটা ফিল্টার আউট করবে। হ্যাঁ, কখনো আমাকে কিন্তু সচেতনভাবে এইটা বলা হচ্ছে না যাও গিয়ে তুমি অমুকের সঙ্গে মারপিট করো, বলা হচ্ছে না। আমি ভেতরে ভেতরে তৈরি হয়ে যাচ্ছি এক ধরনের মারপিটের জন্য। যে হঠাৎ কোন রকম যদি মানে সিচুয়েশনটা আসে যে তার সঙ্গে আমার একটা কনফ্রন্টেশন এলো, তখন দেখা যাবে আমার ভেতরে অলরেডি প্রচুর ঘৃণা তৈরি হয়েছে যেটা আমি জানি না, এবং যার ফলে ব্রিটিশরা আমাদের 200 বছর রুল করে গেল, তাও এখন ভারত ইংল্যান্ডের একটা ক্রিকেট ম্যাচে ভারত হেরে গেলে মানুষ যে পরিমাণ রেগে যায়, তার চেয়ে বেশি কি রেগে যায় না পাকিস্তানের বিরুদ্ধে হেরে গেলে, পাকিস্তানের সঙ্গে হেরে গেলে? যারা আমাদের 200 বছর ধরে রুল করে আমাদের দেশ থেকে মানে $45 ট্রিলিয়ন মতো প্রায় সাইফন করে নিয়ে গেছে, তাদের কাছে হেরে গেলে আমাদের অত গায়ে লাগে না। তো এটার আবার কোভার্ট মেসেজের সঙ্গে আবার এটাও আছে যে কতটা আমাদের দৈনন্দিন ইন্টারাকশন, আমাদের বহু মানুষ ইংল্যান্ডে যাচ্ছে পড়তে, কাজ করতে, দৈনন্দিন ইন্টারাকশন আছে। সুতরাং আমার যখন 5 জন আত্মীয় ওখানে আছেন এবং দিব্যি ভালো আছেন, তারা এখন আর তাদের উপরে কেউ অত্যাচার করছে না, মানে পরিস্থিতিটা যে বদলেছে, এটা যে মানে 1900 সাল বা 1902 সালের ভারত ইংল্যান্ডের সম্পর্ক নয়, সেইটা আমাদের কাছে সহজভাবে এসছে। অন্য জায়গায় পরিস্থিতি বদলালেও সহজভাবে আসছে না, এইসব ব্যাপারগুলো হয় আর কি। হ্যাঁ, তো আমাদের এই ডেইলি লাইফে এখন আমরা প্রত্যেকেই ভীষণভাবে একটা ফাস্ট লাইফ লিড করি। আমাদের নিজেদের প্রতি প্রচন্ড এক্সপেকটেশন, আমাদের থেকে আমাদের আশপাশের মানুষের প্রচুর এক্সপেকটেশন, ফলে কোনো একটা পয়েন্ট অফ টাইমে আমাদের মধ্যে একটা স্ট্রেস, অ্যাংজাইটি, এগুলো খুব স্বাভাবিকভাবেই তৈরি হতে থাকে। এবং সত্যি সত্যি দেয়ার আর টাইমস যখন মনে হয় সত্যি আর পেরে উঠছি না, ম্যানেজ আমার তো ভীষণভাবে হয় স্ট্রেস ম্যানেজ করতে গিয়ে খুব অসুবিধা হয়। প্যানিক, স্ট্রেস দুটো আলাদা জিনিস। হ্যাঁ, এইটা কিভাবে ম্যানেজ করব এবং কিভাবে সুস্থ থাকার চেষ্টা করব, এটা একটা বাস্তব সমস্যা। কিন্তু এটা অ্যাড্রেস করার পদ্ধতিটা আমি বলছি, কিন্তু তার আগে এইটাও বলে দেওয়া দরকার, সেটা হচ্ছে এই যে ফাস্ট লাইফ লিড করি বলে স্ট্রেস, এইটা কিন্তু বাস্তব একটা স্বল্প সংখ্যক মানুষের মানে জন্য। সম্ভবত এই পডকাস্ট যারা দেখবেন তাদের জন্য এটা বাস্তব, কিন্তু তার বাইরে কিন্তু আমাদের দেশে, আমাদের রাজ্যে এবং আমাদের দেশে প্রচুর সংখ্যক মানুষ আছে যাদের ফাস্ট হওয়ার কোনো সুযোগই নেই। তাদের ভীষণ রকমের স্লো লাইফ এবং কোনো কাজই নেই, কাজ পাবে নেই ভরসাটাও নেই, অ্যাম্বিশন জিনিসটাও চলে গেছে। হ্যাঁ, এবং তারা আর জীবনে ভালো বড় কিছু করব এই ভাবনাটা পর্যন্ত মাথা থেকে বের করে দেওয়া হয়েছে। এরকম প্রচুর সংখ্যক মানুষ আমাদের দেশে এখন। ওইটাও কিন্তু এক ধরনের হতাশার জন্ম দিচ্ছে। যদি আমরা মাস স্কেলে আমাদের দেশের অবস্থার কথা ভাবি, তাহলে কিন্তু অল্প বয়সী বাচ্চা ছেলে মেয়েদের, মানে যারা টিনেজার্স এবং সদ্য যুবক যুবতী, তাদের মধ্যে একটা বড় অংশের ডিপ্রেশন এবং দারুণ মানসিক অবসাদের একটা অন্যতম কারণ হচ্ছে জীবনে সামনে কিছু দেখতে পাচ্ছে না, ওটাও একটা প্রবলেম। তো আমি এইটাই ফিরে আসছি যে আমাদের যে ফার্স্ট লাইফের জন্য যে স্ট্রেস, সবসময় যে শুধু ফার্স্ট লাইফের জন্য শহুরে যে স্ট্রেসটা, যেটাকে টাইপ এ পার্সোনালিটি বলা হতো, যে খুব অ্যাগ্রেসিভ, অ্যাচিভমেন্ট ওরিয়েন্টেড, সবসময় চেষ্টা করছেন কিছু করার, করতে 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 এবং টার্গেটগুলো এত হাই সেট করা হয়ে যাচ্ছে যেটাকে মিট করতে না পেরে একটা স্ট্রেস আসছে। তো এটার
উল্টো দিকে আমি যদি ভেবে দেখি যে স্ট্রেস জিনিসটাই শুধু মানে একজন বড় ব্যবসায়ীর ধরা যাক 20 লাখ টাকা চোট গেল, বিরাট বড় ব্যবসায়ী, বহু কোটিপতি, 20 লাখ টাকা চোট গেল। আর একজন চাষির, একদম গ্রামের প্রান্তিক চাষির 10,000 টাকা চোট গেল। প্রান্তিক চাষি একেবারেই অন্যের জমিতে ভাগ চাষ করে। আমি যদি টাকার অঙ্কে মাপি নিশ্চয়ই 20 লাখ টাকাটা বড় অ্যামাউন্ট, কিন্তু ইনি 20 লাখ টাকাটা সামলে দিব্যি নিজে যেরকম ভাবে আগের দিন বেঁচেছিলেন সেরকম গায়ে লাগবে ওনার, কিন্তু আদারওয়াইজ একই রকম জীবনযাপন করবেন। ওর কিন্তু 10 লাখ টাকা ওনার যাওয়ার ফলে সেই প্রান্তিক চাষির কিন্তু সংসার জীবন উল্টে পাল্টে যেতে পারে হঠাৎ করে। সেই মুহূর্তে পরের দিনই হয়তো কারো চিকিৎসার দরকার, করাতে পারলেন না, এটা হতে পারে। সুতরাং আমরা এটা অনেক সময় খেয়াল করি না। আমরা শহুরে মানুষের লস গুলো নিয়ে খুব ফোকাস থাকি। একজন চাষির ক্ষেতের ফসল নষ্ট হয়ে গেলে কিরকম ডিপ্রেশন হতে পারে আমরা খেয়াল করি না। সেই জন্যেই আমাদের দেশে এত চাষি সুইসাইড করেন এবং তাদের ডিপ্রেশন গুলো চিহ্নিত হয় না, চিকিৎসা হয় না, আলোচনাতেও আসে না। সুতরাং স্ট্রেস কিন্তু মানুষের অনেক সময় তার বাস্তবতার উপরে দাঁড়িয়ে কোনটা স্ট্রেসফুল সেটা আলাদা আলাদা মাপের জিনিস। মানে আমার কাছে কতটা আছে, কতটা গেলে আমার পক্ষে কিরকম স্ট্রেসফুল, এইখানে যেমন অনেকটা স্ট্রেসটা আমার পারসেপশনের উপর ডিপেন্ড করছে। আমার কাছে প্রচুর আছে, কিছুটা চলে গেল, কেন অমুক লোকটা আমার চেয়ে বেশি অ্যাচিভ করলো তাই নিয়ে আমি স্ট্রেসড, কেন আমি অতটা পাচ্ছি না, কেন আমার প্রমোশনটা হলো না, সেটা এক ধরনের স্ট্রেস। আর একটা লোকের একেবারে মারাত্মক রকমের দৈনন্দিন জীবনের উপর আঘাত চলে আসছে, কাজ চলে গেছে, ফসল নেই, খেতে পাচ্ছি না, বাচ্চা চা হয়তো অভুক্ত অবস্থায় ঘুমিয়ে পড়লো, একটা ওষুধ কিনতে পারছে না, সেটাও আরেকটা মারাত্মক স্ট্রেস। বা মহাজনের কাছে ধার করে শোধ করতে পারেনি, সে এসে রোজ অপমান করে যাচ্ছে, তাগাদা দিচ্ছে, হয়তো তার বউয়ের হাত ধরে টেনেছে একদিন, সে সুইসাইড করে ফেললো। সে কোনোদিন নিজের ডিপ্রেশনটা ফেসবুকে এক্সপ্রেস করতে পারলো না। হ্যাঁ, আমি ডিপ্রেসড বলতে পারলাম না, তার আগেই সুইসাইড করলো। সুতরাং এই মানে মানুষগুলো আমাদের চোখে দেখাই, মানে আমরা দেখতেই পাচ্ছি না। যাদের আমরা এখানে দেখতে পাচ্ছি কলকাতা শহরে বা বড় বড় শহরে, এদেরও সামনে আরেকটা জিনিস হচ্ছে যে মানুষকে আমরা ছোটবেলা থেকে যখন শেখাচ্ছি বাচ্চাদের কি হতে হবে জীবনে, বাবা কি হবে তুমি, আমি বড় হয়ে ডাক্তার হবো, ভালো ডাক্তার হয়ে গেলাম, তারপরে হোয়াট টু ডু নেক্সট, আমি ইঞ্জিনিয়ার হবো। এবার ইঞ্জিনিয়ার হয়ে কি করতে হয়, কিভাবে বাঁচতে হয়, সেগুলো নিয়ে কিছু বলা হচ্ছে না। মানে তুমি যে ইঞ্জিনিয়ার হবে, ইঞ্জিনিয়ার কেন হবে, ডাক্তার কেন হবে, ডাক্তার হয়ে কি করতে চাও তুমি, সেইটার ব্যাপারে কোনো ভাবনা না থাকার ফলে কেউ ভাবছে আমি ভালো করে মানুষের সেবা করব, করতে গিয়ে পেরে উঠছে না, সেখানে একভাবে ফ্রাস্ট্রেটেড হচ্ছে। কেউ ভাবছে প্রচুর টাকা কামাবো, তারপরে একসময় রিয়েলাইজ করছে যে ডাক্তারি করে প্রচুর টাকা কামাতে গেলে এমন কিছু জায়গায় কম্প্রোমাইজ করতে হয় যেগুলোতে প্রচন্ড নিজেরই লাগে শেষ অবধি মনে। আর ডাক্তারি করে অনেক কম্প্রোমাইজ করলেও সে কোনোদিনই একজন বড় ব্যবসায়ী বা একজন খেলোয়াড় বা একজন রকস্টার বা ফিল্ম স্টারের সমান রোজগার করতে পারবে না। এই রিয়েলাইজেশনটা যখন তার হচ্ছে তখন তার হঠাৎ মনে হচ্ছে যে আমি ভুল লাইনে এসে পড়েছি। তারা হয়তো অন্য মানে অন্যভাবে ওরিয়েন্টেশনটা ছিলই না, তাকে শুধু একটা লুক্রেটিভ প্রফেশন বলে কেউ বলে দিয়েছে এটা হোক। তেমনি ইঞ্জিনিয়ার হয়ে সে কি করতে চায়, লাইফটা নিয়ে কি করবে, কতটুকু পেলে তার চলবে, বা যে কোনো একটা অন্য প্রফেশনে গেল কি করবে জিনিসটাকে নিয়ে। আমি ডাক্তার ইঞ্জিনিয়ার বললাম এই জন্য যে এখনো আমাদের মা বাবাদের মধ্যে একটা প্রবণতা আছে ছেলে মেয়েদের এইদিকে পুশ করার। হ্যাঁ, যদিও তার বাইরে অনেক বড় প্রফেশন আছে ভালো ভালো, সেগুলোর কথা কেউ খেয়ালই করে না। আজকাল খেয়াল করছে, আমাদের জেনারেশন অব্দি খেয়ালই করে না। তো দেখা যাচ্ছে সেই ছেলেটা বা মেয়েটা হয়তো বড় হলে অন্য কিছু একটা অনেক ভালোবেসে করতে পারত। এই প্রথম সমস্যা। আমি সারাদিন যা করছি, যে দেখা যায় উইকেন্ডের জন্য একেবারে পাগল হয়ে যাচ্ছে কবে উইকেন্ডটা আসবে, তার মানে সে নিজের কাজটা এনজয় করছে না। সারাদিন যা করছি তার মধ্যে যদি আমার বিন্দুমাত্র ভালোবাসা সেই কাজটার প্রতি না থাকে, তাহলে আমাকে পুরো মানে ভালো থাকার জন্য রিলাই করতে হচ্ছে কখন টাকাটা পাবো, মাইনে পাই বা যাই পাই, সেই মাইনেটা পেয়ে আমি সেটাকে স্পেন্ড করে কিছু একটা করব, তবে ওইটুকু আমার এনজয়মেন্ট। কিন্তু আমার জীবনের 90% সময় আমি যা পছন্দ হচ্ছে না তার মধ্যে কাটিয়ে দিচ্ছি, এবং আরো বেশি ওটা নিয়ে লড়াই করছি, কারণ আরো বেশি আমাকে রোজগার করতে হবে, তবে আমি ওই স্পেন্ড করতে পারবো। এবং আর স্পেন্ড করার জন্য আর কিছু উপায় পাচ্ছি না, ওটা তো কিভাবে আনন্দ করতে হয় সেটা তো শিখিনি। তার ফলে তখন একটা বোতল খুলে বসলাম, বা
এমন লোকজনের সঙ্গে মেলামেশা করলাম, প্রচুর হই হুল্লোড় করলাম, যেটাও হয়তো আমার নেচারের সঙ্গে সবার একই রকম ভাবে সুটেবল নয়। তা আমার হয়তো অন্য কিছু একটা ভালো লাগে, আমি হয়তো নদীর ধারে গিয়ে চুপচাপ একজনকে নিয়ে বসে থাকতে পারলে খুশি হতাম, আমি তো ছবি আঁকতে পারলে হয়তো খুশি হতাম। তো এই যে তার ভালোবাসার জায়গাগুলোতেও তার প্রফেশনাল কিছু সম্ভাবনা ছিল, এটা বাচ্চাদের শেখানোই হচ্ছে না। তারপরে তাকে কতটা তার নিজের জন্য দরকার, আর কোথায় সে অ্যাকচুয়ালি একজন বড় বিজনেসম্যান বা শিল্পপতির জন্য টাকা তৈরি করছে। এই যে সপ্তাহে 90 ঘন্টা কাজ করতে হবে না, কি একটা বুদ্ধি, 90 ঘন্টা কাজ করে আমি অ্যাকচুয়ালি কি করছি? আমি যদি হয় যে হ্যাঁ একটা জায়গায় আমি বিজ্ঞানের সাধনা করছি, এমন একটা জিনিস আমার আবিষ্কার করার জন্য আমার পাগল হয়ে গেছি এবং তার মধ্যে একটা ক্লু পেয়েছি, সপ্তাহে 100 ঘন্টাও খেটে দেবো, আই এম হ্যাপি টু ডু দ্যাট। কিন্তু কোথাও আমার কাজ করতে ভালো লাগছে না, আমাকে গাধার মতো খাটানো হচ্ছে ক্রমাগত, এটা করলে তোমার উন্নতি হবে। তাই এই যে পরিবেশটা তৈরি করা হয়েছে, আমাদের কিন্তু লেবার লস গুলোও খুব ঢিলে, এবং মানুষকে এক নম্বর তো শেখানো হয়নি যে তুমি যেটা ভালোবেসে করছো সেটা তুমি যতক্ষণই করো, শরীরের বিশ্রামটুকু হয়ে গেলে তারপরে তুমি ইউ আর হ্যাপি, কারণ তুমি তো কাজটা এতক্ষণ ভালোবেসে আনন্দ করে করছিলে। কিন্তু যদি কাজটা তোমার জন্য জাস্ট কাজ হয়, ইউ নিড ইউর ফ্রি টাইম, এবং তোমার যদি পরিবার থাকে, ভালোবাসার কাজ করলেও পরিবারের সঙ্গে কিছুটা সময় দিতে হবে, মানে যদি সেটাও একটা আলাদা আনন্দের সোর্স। এই প্রতিটা জিনিস এবং আমাদের কতটা প্রয়োজন, কোন অবধি আমি অ্যাকচুয়ালি নিজের জন্য করছি, কোন অবধি আমি ভালোবেসে করছি, তারপরে কোন জায়গাটা আমার পিঠে অ্যাকচুয়ালি এটা অদৃশ্য চাবুক মারা হচ্ছে, আমি টের পাচ্ছি না, আমি ভাবছি ওটা আমার পিঠ চাপড়ানো হচ্ছে, আসলে চাপকানো হচ্ছে। হ্যাঁ, কোন জায়গায় সুকুমার রায়ের সেই খুঁড়োর কলটা আমার সামনে ঝুলিয়ে দেওয়া হচ্ছে, আমি মূল্যটার পিছনে দৌড়চ্ছি, আমি যত এগোচ্ছি মূল্যটাও একই পরিমাণে এগিয়ে যাচ্ছে। সুতরাং হ্যাপিনেস জিনিসটা আমি টার্গেট করেছি যে খুশির পিছনে তাড়া করব। এই ঘুমের অসুখ যাদের থাকে তাদেরও অনেক সময় ওই সমস্যাটা হয়, ঘুমের পিছনে তাড়া করে, ঘুম কেন আসছে না, ঘুমটা কেন আসছে না। এবার কেউ যদি শুয়ে শুয়ে খুব মন দিয়ে ঘুমের কথা ভাবতে থাকে, ঘুম আসবে না, তাহলে তো স্লিপ ল্যাবরেটরিতে যারা ঘুম নিয়ে গবেষণা করে তারা সবাই ঘুমিয়ে পড়তো। যখন আমরা কিছুই চিন্তা করছি না তখনই ঘুম আসে। তো ঠিক যেমন ঘুমের পিছনে তাড়া করলে ঘুম পালিয়ে যায়, তেমনি আনন্দের পিছনে, হ্যাপিনেসের পিছনে তাড়া করতে থাকলে সুখ আনন্দ সবকিছু পালিয়ে যাবে। তো আমাকে তো বরং একটু স্থির হয়ে আনন্দকে, হ্যাপিনেসকে, কন্টেনমেন্ট যেটা, যে একটু ভালো আছি, তৃপ্তি, এগুলোকে অনুভব করতে হবে। আমি যদি একটা লক্ষ্য বানিয়ে ফেলি ওটাকে, ওইটা ওরকম করলে পাবো, এই জিনিস কিনলে পাবো। যারা পজিটিভ সাইকোলজি নিয়ে প্রথম কথা বলা আরম্ভ করেন আমেরিকার কিছু লোকজন, সেটা একটা ভালো জিনিস ছিল। যেমন মানে আগে আমি নেম ড্রপিং গুলো করছি না এর মধ্যে, মানে 1998 সালের কাছাকাছি আমেরিকান সাইকিয়াট্রিক সোসাইটির, মানে সাইকিয়াট্রিক সোসাইটি নয়, আমেরিকান সাইকোলজিক্যাল অ্যাসোসিয়েশনের কিছু লোকজন তারা শুরু করেন পজিটিভ সাইকোলজি নিয়ে কথা বলা। সেটার একটা ভালো দিক ছিল যে তার আগে যেহেতু রোগের উপরেই ফোকাস ছিল বেশি, তারা বলছিলেন যে ভালো থাকার যে এটা, মানে ভালো থাকার জন্য কি করা উচিত সেটা নিয়ে একটা সেইভাবে ভাবা উচিত সাইকোলজিকে। তো সেটা ভালো জিনিস ছিল, এবং তার মধ্যে কিন্তু অনেক কিছু তারা ভালো ভালো কথা বলেছিলেন, যেগুলো পরে বিকৃত হয়ে অনেকটা আল ইজ ওয়েল হয়ে গেছে, সেটা আলাদা জিনিস। কিন্তু সেই জায়গাটুকুকে আমরা যদি বাদ দিই, মানে ওখান থেকে কিছু ভালো জিনিস, সেখান থেকে স্ট্রেস ম্যানেজমেন্ট ইত্যাদির কথা ভাবনাও এসছে, কিন্তু সেখানে কিন্তু আমাদের খেয়াল রাখতে হবে স্ট্রেস ম্যানেজমেন্ট মানেই না যে আমি অন্তহীনভাবে রিল্যাক্স করতে পারি, খালি শুয়ে থাকতে পারি বা প্রচন্ড পরিমাণে কিছুতে ইন্ডালজ করতে পারি, তা না। আমাকে নর্মালি কাজ করেও তো যেতে হবে পাশাপাশি। সুতরাং এখন আমি 3 দিন প্রচুর স্ট্রেস ম্যানেজমেন্ট করলাম, আবার যখনই কাজ করতে গেলাম তখন স্ট্রেসটা আউট হয়ে গেলাম, ওরকম ভাবে লাভ নেই। তাহলে যদি দেখি যে আমি খুব বেশি স্ট্রেসড আউট হয়ে যাচ্ছি, তাহলে দুটো জিনিস করতে হবে, যে আমার কি টার্গেটটা খুব বেশি হয়ে যাচ্ছে নিজের প্রয়োজনের তুলনায়, অতিরিক্ত অ্যাসপিরেশন হয়ে যাচ্ছে, এইটা অ্যাচিভ করলে আমি এক্স্যাক্টলি কি পাবো। মানে পজিটিভ সাইকোলজির ভাবনাতেও অনেকে একসময় ভেবেছিলেন যে ভালো রোজগার হলে মানুষ ভালো থাকবে, কিন্তু দেখা গেল যে রোজগার বাড়ার পরে কিছুদিন ভালো থাকে, তারপরে একটা জায়গায় জিনিসটা প্ল্যাটু হয়ে যায়, এবং তারপরে এমনকি যখন রোজগার হঠাৎ করে আর বাড়লো না বা কমে গেল, তখন তার মানসিক অবস্থা খারাপও হয়ে যেতে পারে। সুতরাং এগুলোর কোনোটাই পার্মানেন্ট সলিউশন নয়। আমার অ্যাকচুয়ালি আমি কি চাই সেটাও ভেবে নিতে হবে। আমি নিজের জীবনে একটা জায়গায় পৌঁছে যেভাবে আমি বাঁচতে চেয়েছিলাম সেভাবেই আমি বাঁচছি কিনা, নাকি আমার অন্য কিছু করার ইচ্ছে ছিল,
যা ইচ্ছে ছিল সেটা আমার পক্ষে বাস্তবে করা সম্ভব কিনা। যদি দেখা যায় যে ওটা করতে গেলে এত বড় রিস্ক নিতে হবে, যেটা নিতে গেলে আমার অন্য বিপদ হতে পারে, সেইটার পরে যারা খুব বেশি রিস্ক নিতে পারেন, যারা প্রচন্ড রকমের অ্যাডভেঞ্চার স্পোর্টস পছন্দ করেন, তারা হয়তো নিয়ে ফেললেন রিস্ক এবং বিরাট কিছু করেও ফেললেন। কিন্তু তার মানে এই নয় যে সবাইকে ওটাই করতে হবে। কারো হয়তো রিস্ক অ্যাপিটাইটটা কম, সে একটা জায়গায় কম্প্রোমাইজে পৌঁছয় যে না, এতটা রিস্ক আমি নিতে পারবো না, আমাকে এইভাবেই চলতে হবে। তার মধ্যে আমার পছন্দের জিনিস আমি যেটুকু পারি সেটুকু করি, তাতে ভালো যদি থাকতে পারি। প্লাস আমি যে কাজটা করছি সেই কাজটার মধ্যে কি আমি আনন্দের কিছুই খুঁজে পেতে পারি, বা সেটাকে আমি কিভাবে জাস্ট কাজটার পরে আমি যখন কাজটা করছি কোন আমার বস আমার উপর কি অত্যাচার করছে সেইটার কথা ভুলে যখন একটা পিসমিল একটা কাজ নিয়েছি সেই কাজটুকুর মধ্যে যদি ফোকাস করতে পারি, আমার বসকে যদি ভুলে যেতে পারি, যিনি আমার খুব বাজে বস, যার কথা মনে পড়লেই আমার মন খারাপ লাগে এবং স্ট্রেসড আউট লাগে, হয়তো খুবই একটা বোরিং কাজ করছি, হয়তো একটা জিনিস সেল করার কাজ করছি, মানে আমার জিনিস বাধ্য হয়ে নেওয়া চাকরি হতেই পারে, তো যে সে এতটা টার্গেট দিয়ে দিয়েছে আমাকে অ্যাচিভ করতে হবে। যখন ইন্ডিভিজুয়াল ক্লায়েন্টের সঙ্গে ডিল করছি আমি বসের কথা ভুলে গেলাম, তখন কিভাবে সুন্দর করে আমি এটাকে একটা আর্ট বানানোর চেষ্টা করলাম, তাতে আরো বাড়বেও, আমার ক্লায়েন্টও বাড়বে, আমার সেলও বাড়বে, সবই বাড়বে। কিন্তু আমি তখন ওই মুহূর্তে বসের কথা ভুলে আই জাস্ট কনভার্ট দিস ইনটু অ্যান আর্ট, যে আমি কিভাবে আরো ভালোভাবে এই মানুষটির সঙ্গে কমিউনিকেট করতে পারি, আগের বার যা পারফরমেন্স ছিল তার চেয়ে বেটার। এটা যদি চাপিয়ে দেওয়া টার্গেটের বদলে আমি নিজের একটা টার্গেট ভাবি যে এটা আরো বেশি করে আর একটু নতুন ভাবে করবো, আরো ইনোভেটিভ কি করতে পারি, যদি ভাবি, তাহলে সেই সময় ওই কাজটুকু আমি তো এনজয় করছি। নিজের পিঠটা আর কেউ না হোক নিজেই চাপড়ে দিতে পারি। সে বস হয়তো পিঠ চাপড়ায় না, ভালো অ্যাচিভমেন্ট হলেও পিঠ চাপড়ায় না, আমাদের দেশের ম্যানেজাররা অনেকেই তাই করে, ভাবেন যে আরো বেশি এদেরকে বুকে দিলে খুব বেশি কাজ হবে, তা হয় না যদিও, কিন্তু তার ফলে প্রচুর ছেলে মেয়ে স্ট্রেসড আউট হয়ে যায়। এবার এইগুলোর সঙ্গে আরো কতগুলো দৈনন্দিন লাইফ হ্যাবিটস, যেমন কিছুটা ব্যায়াম করা, সঠিক সময় খাওয়া, সঠিক সময় ঘুমোতে যাওয়া, ফিজিক্যাল এক্সারসাইজ কিন্তু কগনিটিভ পারফরমেন্স বাড়ায়, তার প্রমাণ আছে। ফিজিক্যাল এক্সারসাইজ ইটসেলফ ইজ আ স্ট্রেস বাস্টার, প্রমাণ আছে। এবং তার সঙ্গে বিভিন্ন রকমের মনটাকে ভালো রাখার জন্য যে যা যা আমার হবি ছিল সেটুকু সুযোগ পেলে, আধ ঘন্টা সুযোগ পেলাম, আধ ঘন্টা চর্চা করলাম, একটা নতুন জিনিস শেখার চেষ্টা করলাম, খাওয়া দাওয়াটা ঠিক সময় নিয়ম মতো খেলাম, একটু ব্যালেন্স ডায়েট খেলাম, তারপরে আমার প্রচন্ড স্ট্রেসড আউট লাগছে, সেই সময় ডিস্ট্রেস করার জন্য কতগুলো প্রোগ্রেসিভ রিল্যাক্সেশন টেকনিক্স হয়, সেগুলো দরকার হলে প্রফেশনালি কারো কাছ থেকে শেখা যায়, যে সেভাবে কিভাবে আমি ব্রিদিং টেকনিক্স, মাসলগুলোকে মানে কন্ট্রাক্ট করা এবং রিল্যাক্স করে দেওয়ার, সেগুলো কিছু টেকনিক আছে বিভিন্ন ধরনের, সেগুলো শিখে সেগুলো প্রয়োগ করতে পারি। সবারই যে ওটা দরকার হবে তা নয়, কেউ কেউ হয়তো খুব সাধারণভাবে যেগুলো করা যায় সে তা করলেই হয়ে যাবে তার ক্ষেত্রে, কিন্তু যাদের ক্ষেত্রে হচ্ছে না তাদেরকে প্রফেশনাল হেল্প নিতে হবে। এবার এটা একটা প্রশ্ন যে প্রফেশনাল হেল্প আমি কখন নেব, খুব কমন প্রশ্ন। আমার বাড়িতে কোনো একটা কিছু রিপেয়ার করার জন্য আমি কখন প্রফেশনাল হেল্প নিই? যখন আমি জানি যে ওই কাজটা আমি পারছি না। ধরা যাক আমার একটা কল খারাপ হয়ে গেছে, বা একটা ফ্লাশ খারাপ হয়ে গেছে, আমি জানি ওটা আমি পারি না সারাতে, ওটা প্লাম্বারকে ডাকতে হবে। একটা বাল্ব খারাপ হয়ে গেলে আমি ডাকছি না, কারণ নিজেই চেঞ্জ করে নিতে পারছি। একটা পেরেক যদি আমি পুঁততে জানি তাহলে আমি প্রফেশনাল হেল্প নেব না। কিন্তু যদি মনে হয় যে একটা ড্রিলার দিয়ে খুঁড়ে আমি গজাল একটা ভালো করে পুঁততে চাইছি, কে দিয়ে স্ক্রুয়ের মতো করে, এমনভাবে যে আমি ঠুকে ঠুকে পুঁতবো না, দেয়ালের চলটা উঠে যাবে, আমি নিখুঁতভাবে করতে চাইছি, কিন্তু আমার কাছে ড্রিলার মেশিন নেই, পুডিং নেই, তাহলে আমি প্রফেশনাল হেল্প নেব। আমার কাছে যদি সেগুলোও থাকে, যেমন মানে ধরা যাক আমেরিকাতেই বহু মানুষ নিজের বাড়ির বেশিরভাগ রিপেয়ার নিজেই করতে পারেন, কাউকে ডাকেন না তার জন্য, কারণ দে আর ট্রেন্ড। ইফ ইউ আর ট্রেন্ড ইউ ক্যান ডু ইট। যখনই মনে হবে কোনো একটা জিনিস আমি পারছি না কিন্তু আমার দরকার, তখনই প্রফেশনাল হেল্প নেব। যখনই মনে হচ্ছে যে জিনিসটা আমার নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে, আমি খারাপ আছি, আমার কাজেও অসুবিধে হচ্ছে, আমি আনন্দও করতে পারছি না, আমার সময় যেটুকু লাগার কথা হচ্ছে বেশি লাগছে, আমি ইরিটেবল হয়ে যাচ্ছি, আমি মানুষের সঙ্গে খারাপ ব্যবহার করে ফেলছি, আমি বাড়িতে এসে অকারণে বাচ্চার গালে এক থাপ্পড় মেরে দিলাম। হ্যাঁ, সে হয়তো ওই দুষ্টুমিটা রোজ করে, কিন্তু যেদিন আমার মুড খারাপ সেদিন থাপ্পড়টা মারলাম। বাচ্চা তো ভুল জিনিস শিখবে, মানে শিখতে পারবে না। তো একটা নির্দিষ্ট ধরনের কাজ করলে একই রকম প্রশংসা বা একই রকম নিন্দা তাকে করতে হবে। একদিন ওই জিনিসটা করেই বাবা খুব হেসে গাল টিপে দিল, পরের দিন বাবা এসে এক থাপ্পড় মেরে দিল, একই কাজ করে, তো জানলোই না কোনটা কেন থাপ্পড়টা খেলাম। তো সে কিন্তু তাহলে ভাববে যে আমি
শাস্তি পাবো না আদর পাবো সেটা ডিপেন্ড করবে বাবার মুডের উপরে, আমি কি করছি তার উপর না। বাচ্চারা শুরু থেকেই ভুল শিক্ষা হয়ে যাচ্ছে, এগুলো হচ্ছে বা বউয়ের উপরে রেগে যাচ্ছি, বন্ধুদের সঙ্গে ঝগড়া করে ফেলছি, কথা বলতে ইচ্ছে করছে না, নেশা করে ফেলছি বেশি, এরকম যদি হয় কোনো একটা জিনিস যদি মনে হয় একটা রেড ফ্ল্যাগ সাইন, দেন ইউ টেক প্রফেশনাল হেল্প। কারণ যত তাড়াতাড়ি এই রাস্তাটা থেকে চলে আসতে পারবো, আমি যাচ্ছি দিল্লিতে, ট্রেনটা ভুল লাইনে কানেক্ট করে দেওয়ার ফলে আমি অ্যাড্রেসের লাইনে ঢুকে গেছে, যত তাড়াতাড়ি ডিটেক্ট করে দাঁড়িয়ে পড়ে পিছিয়ে এসে আবার সঠিক লাইনে যেতে পারবো, দিল্লি পৌঁছাতে পারবো। কিন্তু ধরা যাক খড়গপুর পেরিয়ে গিয়ে আমি রিয়েলাইজ করলাম তাহলে আবার এতটা ফিরতে হবে, সেটা একটা অনেক কঠিন টাস্ক। সুতরাং সেক্ষেত্রে ওখানেই দাঁড়িয়ে পড়ে জানাতে হবে স্টেশনের কন্ট্রোলে যে এরকম হচ্ছে আমার, সে লাইন ফাইন ঠিক করে আবার সিগন্যাল দিয়ে ফেরত আনবে। সুতরাং এই কাজটার জন্য প্রফেশনাল হেল্প লজ্জা না পেয়ে যত তাড়াতাড়ি করা যায় ততই ভালো। সবচেয়ে বড় বাধাটা হচ্ছে লজ্জা, যেটা কিন্তু আমাদের দেশে সামাজিক লজ্জা হিসেবে তৈরি হয়। যে কোনো কারণেই হোক, শারীরিক রোগকে আমরা মানুষের দুর্বলতা বলে ভাবি না। কারো যদি পা ভেঙে যায় তাহলে আমরা বলবো আহারে লোকটার পা ভেঙে গেছে, আহারে আর ভালো না, লোকটাকে একটু হেল্প করো, পা ভেঙে গেছে তাও দেখো চেষ্টা করছে কাজ করার, ও একটু হেল্প করো, বসার জায়গাটা দাও, হেল্প করবো, আমরা তার পাশে থাকবো। কেউ যেই ডিপ্রেসড হয়ে গেল, কেউ কারো হয়তো অত্যধিক অ্যাংজাইটি হচ্ছে, আমরা সঙ্গে সঙ্গে তাকে একটা দুর্বল মানুষ হিসেবে চিহ্নিত করি। এত অ্যাংজাইটি, বাবা এত ডিপ্রেশনে কি আছে, সব ন্যাকা ন্যাকা, এই ধরনের কথাবার্তা আমরা শুনি। ন্যাকা ন্যাকা এবং পাগল, হ্যাঁ এই কথাগুলো, হ্যাঁ ডিপ্রেশনের জন্য হয়তো পাগল বলে না, কিন্তু অন্যান্য যে কিছু ব্যবহারিক অ্যাবনর্মালিটি, কারো সিজোফ্রেনিয়া আছে বা বাইপোলার আছে, তাদেরকে পাগল হিসেবে চিহ্নিত করে দেওয়া। এই যে টার্মগুলো, যে কথাটা ব্যবহার করছি, সেই টার্মগুলোর মধ্যে যে ডেরোগেটরি সেন্সটা থাকে, তখনই আমি তাকে সাহায্য করার চেষ্টার বদলে নিজেকে বিচারকের আসনে বসিয়ে জাজমেন্টাল হয়ে যাচ্ছি এবং ডেরোগেটরি একটা অ্যাটিটিউড নিয়ে ডিল করছি। সেটা হয়তো আমি একজনের সঙ্গে করলাম, খারাপভাবে ব্যবহার করলাম, আরো 5 জনের অল্প অল্প করে সেই সমস্যাগুলো হচ্ছিল, তারা সম্পূর্ণ গুটিয়ে গেল যে আমিও তো যদি প্রকাশ করি আমার এইরকম ব্যবহার ফেস করতে হবে। মানে তারা আর কোনোদিন নিজের কষ্টের কথা এক্সপ্রেসই করতে পারলো না, যেটা সঠিক সময়ে এক্সপ্রেস করলে, কারো কাছ থেকে সাহায্য নিলে তারা হয়তো এতটা খারাপ অবস্থায় যেতই না পরবর্তীকালে। যখন একেবারে কোলাপস করে গেল, একদমই ভেঙে পড়লো, আর কিছুই করতে পারছে না, বা একটা সুইসাইড অ্যাটেম্প্ট করলো, হয়তো সাকসেসফুল হয়ে গেল, মারাই গেল, তখন আমরা টের পেলাম। কিন্তু তার আগে কাউকে বলতে ভরসা পাচ্ছে না, যে সমাজ তো জাজমেন্টাল। তো আমাদের এই অ্যাটিটিউডটা চেঞ্জ করা দরকার। আজ থেকে যদি আমরা 2 দশক পিছিয়ে যাই, যারা সমকামী বা যারা হয়তো ট্রান্সজেন্ডার নিজেদের ভাবেন, মানে তাদের হয়তো শারীরিক কারণে ট্রান্সজেন্ডার নন, তারা মানসিকভাবে হয়তো মনে করছেন যে আমি একটা পুরুষের শরীরে আবদ্ধ হয়ে আছি, কিন্তু আমি ভেতরে নিজেকে নারী বলে অনুভব করি। সেইটা করতে গিয়ে মানুষকে কিরকম ভাবে চাপে থাকতে হতো সেটা আমরা বুঝতে, মানে সেটা আমরা অনেকেই জানি। এমনকি ঋতুপর্ণা ঘোষের কথা যদি আমরা ভাবি, তাহলে দেখুন উনি নিজের এই জায়গাটা এক্সপ্রেস করতে কতদিন সময় লেগেছে, একটা বিরাট সম্মানের জায়গায় পৌঁছে তারপর উনি এক্সপ্রেস করতে পেরেছেন অল্প অল্প করে, এবং তাও ওনার ওই ইন্টেলেকচুয়াল জায়গাটা ছিল বলে তবে পেরেছেন অ্যাকসেপ্ট করেছিল, যে তারপরেও তো এই লোকটা এত ভালো সিনেমা বানিয়ে ফেলেছে। সুতরাং যাদের সেই ইন্টেলেকচুয়াল এন্ডাওমেন্ট নেই, তাদেরকে কি ফেস করতে হয়েছে? আজকে সমাজের দৃষ্টি কিছুটা বদলেছে। আজকে একটা ডায়াগনস্টিক অ্যান্ড স্ট্যাটিস্টিক্যাল ম্যানুয়াল থেকে ওই যে হোমোসেক্সুয়ালিটিকে একটা সেক্সুয়াল পারভার্সনের লিস্ট থেকে বাদ দেওয়া হয়েছে। হ্যাঁ, সেরকম একটা ভাবনার জায়গায়, মানে জেন্ডার আইডেন্টিটি ডিসঅর্ডার, সেক্সুয়ালি কতগুলো গন্ডগোলের মধ্যে ছিল, সবগুলো কতগুলো হার্ডকোর পারভার্সন আছে, সেইগুলোর মধ্যে ছিল না, সেগুলো এখনো আছে, যেগুলো অন্যের ক্ষতি করে, এরকম কিছু জিনিস আছে, হ্যাঁ, যার ফলে মানুষ অন্যের সঙ্গে খারাপ ব্যবহার করে, সেরকম কিছু লিস্ট আছে। সেগুলো মানে পুরোটা আলোচনা করছি না এখন, কিন্তু এটা একটা রোগ, ট্রিটেবল, এরকম একটা কনসেপ্ট ছিল ওটার মধ্যে। সেই জায়গা থেকে যখন এটাকে বাদ দেওয়া হলো যে না, এটা রোগ নয়, সায়েন্টিফিক অ্যাডভান্সমেন্টের ফলে এবং মানুষের এই যে বিচারকের ভূমিকার জায়গাটা থেকে নেমে আসার ফলে, এবং নর্মেটিভিটির কনসেপ্ট, আমি যদি জিজ্ঞেস করি যে মানুষের নর্মাল হাইট কতটা, হ্যাঁ কেউ এটা বলো 5 ফুট 8 ইঞ্চি নর্মাল হাইট, আমরা না, আমার এক্সাক্ট, ও বললো না 5 ফুট 7, আরেকজন বললো সে জার্মানিতে থাকে, সে বললো 6 ফুট, আমরা না, একটাই চাই,
এবার যে তার চেয়ে 1 ইঞ্চি বেশি লম্বা তাকেও আমি খারাপ বলবো, যে তার চেয়ে 1 ইঞ্চি বেটে তাকেও আমি বলবো তুমি অ্যাবনর্মাল। এটা তো হয় না, না, there is a range। সেই রকমই এটা যে নর্মেটিভিটি, যে ঠিক আছে হতে পারে যে মানুষ যে কোনো প্রাণীর মানে প্রক্রিয়েশন টিকে আছে হেটারোসেক্সুয়াল একটা সম্পর্কের মাধ্যমে তার প্রক্রিয়েশন হয়, এবং তাই সেই কারণে হয়তো বেশিরভাগ সেই প্রজাতির বেশিরভাগ সদস্য হয়তো তার হেটারোসেক্সুয়াল রিলেশনস আছে। কিন্তু যদি আমি বানিয়ে দিই এইটাই একমাত্র স্বাভাবিক, 5 ফুট 8 ইঞ্চিটাই হচ্ছে সঠিক উচ্চতা, তুমি 5 ফুট 7 বা 5 ফুট 9 ইঞ্চি হতে পারবে না, তাহলে তো যেমন অ্যাবনর্মাল তেমনি আমরা যদি এই যে ফ্লুইডিটিটা না বুঝি, যেটা অনেক রকম ভাবে তার সেক্সুয়াল এক্সপ্রেশনস হতে পারে বা তার জেন্ডার এক্সপ্রেশনস অনেক রকম হতে পারে। যারা কীর্তন গান আমাদের দেশে, যারা কীর্তন গান তারা রীতিমতো রাধা ভাবে চলে যান, হ্যাঁ মানে পুরুষ কীর্তনিয়াদের মধ্যে রাধা ভাব দেখা যায়, মহিলা কীর্তনিয়াদের মধ্যে অনেক সময় দাপট দেখা যায় বিরাট। এই যে আমাদের একটা সহজ ফ্লুইডিটির কনসেপ্ট, অর্ধনারীশ্বরের কনসেপ্ট ছিল, যেগুলো ছিলই, সেগুলো পরবর্তীকালে একসময় দেখা গেল একটা ভিক্টোরিয়ান মরালিটির চাপে আমরা প্রচন্ড রিজিড হয়ে গেলাম যে এটাই ঠিক আর ওটাই ভুল। এই জাজমেন্টাল জায়গা থেকে আমরা কিন্তু মানুষকে শেষ অবধি হেল্প করতে পারি না, এবং পারি না বলে বহু মানুষ অ্যাকচুয়ালি প্রফেশনাল হেল্পও চায় না, পাশের মানুষের সাহায্যটাও চায় না, কারণ পাশের মানুষটা আমাকে সাহায্য করবে না, জাজমেন্টাল হবে, আমার নামে কুকথা বলবে কিনা আমি তো জানি না। দাও কফি দিয়ে দাও। হ্যাঁ কফি এসো, বিশুদা আমাদের সারাক্ষণ হেল্প। নমস্কার। সুতরাং এই আমাদের এই ওপেননেসটুকু, এই অ্যাটমসফিয়ারটুকু সবাইকে ক্রিয়েট করতে হবে, মানে মানুষ হিসেবে যেমন গাছ লাগানো জরুরি তেমনি জীবনের মধ্যে সবুজ আনা জরুরি, স্ট্রেস ম্যানেজমেন্টের জন্য নিজের জীবনে সবুজ আনা জরুরি, এবং সমাজে সবার জীবনে একটা মানসিক সবুজতা আনার জরুরি, যেখানে নরম ঘাসে আমরা দৌড়ে বেড়াতে পারবো, পড়ে গেলেও দুম করে চোট লাগবে না। তার মানে এই আমরা যেটা ভীষণ ভাবে দেখেছি ছোটবেলা থেকে, বিশেষত আমি একটু নর্থ ক্যালকাটার সাবাবসে অলমোস্ট বড় হওয়ার ফলে ওই কিছু ক্যারেক্টার থাকতো আমাদের প্রত্যেক পাড়ায়, একটা দুটো করে ক্যারেক্টার থাকতো, যাকে একটা পার্টিকুলার শব্দ বললে সেই মানুষটা রেগে যায়, ইরিটেটেড হয়ে যায়, এবং ইনএভিটেবলি পাড়ার ছেলেরা রকে আড্ডা দিতে দিতে বা তার সঙ্গে দেখা হলে ওইটাই বলে তাকে কনস্ট্যান্টলি বুলি করতো। এই বুলি করে করে কি তাদের আরো বেশি করে মানে মানসিক স্বাস্থ্যের অবনতি ঘটানো হয়, মানে মেন্টালি তারা আরো ডিপ্রেসড হয়ে যায়, আরো কষ্টে থাকে। একদম। আচ্ছা, মানে এই যে তুমি এক্ষুনি ট্রান্সজেন্ডার কে নিয়ে যখন বলছিলে, আমার এটা জাস্ট একটা কিউরিওসিটি থেকে কোয়েশ্চেন, যখন কেউ ট্রান্সজেন্ডার হয় বা গে হয় ইন জেনারেল, মানে এটা কি একটা নিউরোলজিক্যাল ডিফারেন্স হয় ফ্রম আদার্স নাকি ক্রোমোজোমিক্যাল ডিফারেন্স হয়? না, এটা ব্যাপার হচ্ছে ট্রান্সজেন্ডার আর গে দুটো জিনিস আলাদা। হ্যাঁ, এক নম্বর। হ্যাঁ, ট্রান্সজেন্ডারের মধ্যে একটা আছে বায়োলজিক্যালি, যাকে আগে হার্মাফ্রোডাইট বলা হতো, মানে সেটার মধ্যে ক্রোমোজোমাল চেঞ্জ কিছু থাকতে পারে বা জেনেটিক চেঞ্জ থাকতে পারে, কারো হয়তো মেল সেক্সুয়াল অর্গানস, ফিমেল সেক্সুয়াল অর্গানস দুটোই আছে তার শরীরে। আবার অনেক সময় ওভোটেস্টিস বলে একটা জিনিস থাকে, ওভারি আর টেস্টিস দুটোই মানে মিলে একটা জিনিস, বা কারো ওভারি এবং টেস্টিস দুটোই থাকতে পারে, সেগুলো হচ্ছে ট্রু হার্মাফ্রোডাইটস। কিন্তু আবার এরকমও হতে পারে তার হয়তো সে হয়তো ক্রোমোজোমালি পুরুষ, কিন্তু তার যে অ্যান্ড্রোজেন তৈরি হয়, তার যে মানে বাইরের যে অন্য সেলগুলো, তার রিসেপ্টর ঠিক নেই অ্যান্ড্রোজেনের, তো একটা অ্যান্ড্রোজেন ইনসেনসিটিভিটি সিনড্রোম আছে, তার ফলে অ্যান্ড্রোজেনে রেসপন্ড করে না, তার ফলে আমাদের বেসিক অ্যানাটমিটা, আমাদের যদি অ্যান্ড্রোজেন না থাকতো, কিছুই না হতো, হয়তো আমরা ফিমেল হতাম। এবার এই অ্যান্ড্রোজেন ইনসেনসিটিভিটি যদি থাকে, তাহলে তার একটা ফিমেল ফিনোটাইপ, বাইরে ফিমেল কিন্তু ভেতরে তার হয়তো মেল মানে সেক্স অর্গানসগুলো, মেন যে সেক্স অর্গানস টেস্টিস বা ওভারি, হয়তো তার টেস্টিস আছে অ্যাকচুয়ালি, কিন্তু আউটওয়ার্ড অ্যাপিয়ারেন্সটা ফিমেলের মতো। এগুলো হচ্ছে বায়োলজিক্যাল। কিন্তু যে ট্রান্সজেন্ডারের কথা আমরা বলছিলাম একটু আগে, সেইটা কিন্তু বায়োলজিক্যাল নয়, সে হয়তো শারীরিকভাবে পুরোই পুরুষ, কিন্তু সে ভেতরে ভেতরে নিজেকে নারী ফিল করছে। এবার আমাদের খেয়াল রাখতে হবে, মেল ফিমেল এগুলো হচ্ছে সেক্স, আর ম্যাসকুলাইন ফেমিনাইন এই জিনিসগুলো হচ্ছে, ম্যাসকুলাইন ফেমিনাইনটা হচ্ছে জেন্ডারের কনসেপ্ট। জেন্ডারের কনসেপ্ট কিন্তু একটা কনস্ট্রাক্ট, এবং তার মধ্যে সোশ্যাল ভূমিকা বিরাট। হতেই পারে যে সেক্সুয়ালি মেল, তার ফিজিক্যাল অ্যাপিয়ারেন্সের জায়গায় যে ফেনোটিপিক্যাল এক্সপ্রেশন সেটা ম্যাসকুলাইন,
আবার অন্যরকম কারণে সে একটু ফিমিনাইন এক্সপ্রেশনও হতে পারে, ফিজিক্যাল এক্সপ্রেশন, কিন্তু সেইটাই তার যদি বেশ ম্যাসকুলাইন চেহারাও হয়, তার মেন্টাল রিয়ালমটাও যে ম্যাসকুলাইনই হতে হবে। এবং ম্যাসকুলাইন বলতে যে ট্রেটস গুলো ঠিক করে দেওয়া আছে কতটা রিজিড, এটা যদি আমরা একটু ভাবি, এটা ছেলে কাঁদলেও তাকে বলা হয় যে হ্যাঁ মেয়েদের মতো কাঁদছিস, হ্যাঁ, বা একটা ছেলে একটু হয়তো মিষ্টি করে কথা বলে, হ্যাঁ মেয়েলি, সখী সখী ভাব, যেটা আমরা মানে বেশ কিছু মানে ইয়ার্কি মারাটা দেখেইছি প্রচুর পরিমাণে। তারা হয়তো পুরোপুরি ট্রান্সজেন্ডারও নয়, সে হয়তো নিজেকে ছেলেই ভাবে, কিন্তু একটু মিষ্টি করে কথা বলে, সখী সখী ভাব, এরকম একটা মেলে, এইভাবে এতটা রিজিড যে এটা ফ্রেমওয়ার্ক, সেটা তো বায়োলজিক্যালি রিজিডিটিটা আসেনি, এটা তো সমাজ চাপিয়ে দিয়েছে। অথচ আমাদের কিন্তু একসময় সমাজে এই ফ্লুইডিটির জায়গা ছিল, কিন্তু অর্জুন বৃহন্নলা হয়ে থাকতে পারেন, রাইট, তাই তো, রাইট, এই জায়গাটা ছিল আমাদের। হ্যাঁ, তো এবং এই যে ভাবটা, শ্রী চৈতন্যের মধ্যে রাধা ভাব এসেছে। শ্রী চৈতন্য তখন কৃষ্ণ প্রেমে মাতোয়ারা, এবং কৃষ্ণের প্রতি প্রেমের শ্রেষ্ঠ উদাহরণ কেনা রাধা ভাব এসেছে। এগুলো তো আমরা জানি, এটা তো মানসিক ভাব। শ্রী চৈতন্যের তো চেহারা বদলে যায়নি তাতে, যদিও বলা হতো সে তাই নিয়ে কিছু মিথ তৈরি করা হয়েছে, বায়োলজিক্যাল মিথ তৈরি করা হয়েছে, কিন্তু এই যে মানুষের ভাবটা আলাদা আলাদা হতে পারে। ধরা যাক পুরুষালী বলতে যা যা বোঝানো হয়, প্রচন্ড কিছু একটা জোরে কনফ্রন্ট করলে তার বিরুদ্ধে গেলে সে ঘুষি মেরে দেয়, হ্যাঁ, কমিনে তেরে খুন পি যাউঙ্গা। এইবার এরকম একটা খুন পি যাউঙ্গা টাইপের বলা একটা লোক ডাক্তার হিসেবে দেখতে এলে কিরকম লাগবে? মানে এবার আমরা একজন চিকিৎসক যিনি আমার চিকিৎসা করতে এসেছেন, তার মধ্যে যে গুণগুলো আমি আশা করব, সেগুলোর অনেকগুলোই কিন্তু মেয়েলি গুণ, যেটা আমাকে প্রফেশনাল কারণেই, আমি ট্রান্সজেন্ডার না হলেও, আমি একদম সিসজেন্ডার হেটারোসেক্সুয়াল মেল হলেও, প্রফেশনাল কারণেও আমাকে এই ফেমিনাইন গুণগুলো অ্যাকোয়ার করতে হয়েছে, যে আমি একটা মানুষের গায়ে হাত দিলে সেটা যেন একটা স্নেহের স্পর্শ হয়, সেটা মাতৃসুলভ স্পর্শ হয়। সেই স্পর্শটা আমি যদি আমার পেশেন্ট কিচ্ছু হবে না বলে তার মাথায় হাত বুলিয়ে দিই, সেটা যেন মাতৃসুলভ হয়। ইফ আই বিকাম আ টিপিক্যাল মেল, টিপিক্যাল ম্যাসকিউলাইন, দ্যাট ইজ ডেলিটেরিয়াস ফর মাই পেশেন্টস, ভালো নয়। তো সেই জন্যে এই ফ্লুইডিটিটা থাকা, শুধু যারা ট্রান্সজেন্ডার, যারা রেনবো প্যারেডে অংশ নেন, যারা নিজেদেরকে LGBTQ হিসেবে আইডেন্টিফাই করেন, তাদের জন্য ইম্পর্টেন্ট তা নয়, এটা সমাজের প্রত্যেকটা মানুষের জন্য ইম্পর্টেন্ট। যে হার্ড একদম বায়োলজিক্যালি মেল, জেনেটিক্যালি ফিনোটিপিক্যালি মেল, নিজেকে মেল ভাবে, একটা হেটারোসেক্সুয়াল রিলেশনশিপে আছে, তারও এই ফ্লুইডিটিটা দরকার, তারও তো অন্তত কান্না পেলে কাঁদতে পারাটা দরকার। এবং স্ট্রেস ম্যানেজমেন্টের এটা বিরাট জিনিস, কাঁদতে পাওয়া, ওই যে জায়গাটুকু পাওয়া, মানে একটার সঙ্গে আরেকটা জড়িত। এবং এইটা যখন আমাদের দেওয়া হয় না, সেটাও কিন্তু একভাবে সোসাইটি আমাদের বুলি করে চলেছে, যে বুলির কথাও বলছিল না, একটা প্রসঙ্গের সঙ্গে আরেকটা প্রসঙ্গকে জুড়ছি এভাবে। এবং যে এই স্পেসগুলো পায়নি জীবনে, জোর করে নিজেকে খুব কিছু একটা বানাতে হয়েছে শক্তপোক্ত, তার মধ্যেই বুলি করার প্রবণতাটা বেশি। এবং তাতে দেখা যায় যে ছেলেদের বুলি করার প্রবণতাগুলো এক ধরনের, মেয়েদের মধ্যে বুলি করার, মেয়েরাও কিন্তু বুলি করে, অন্য মেয়েদের বুলি করে প্রচুর, মেয়েদের মধ্যে অন্য মেয়েদের বুলি করার টেন্ডেন্সিটাই বেশি, এবং সেই প্রবণতাগুলো আরেক ধরনের। এবং যারা বুলি করে, যারা বুলির হয়, তাদের তো মানসিক স্বাস্থ্যের ক্ষতি হয়ই, যারা বুলি করে তাদের মানসিক স্বাস্থ্যও কিন্তু অলরেডি ক্ষতিগ্রস্ত, তাই। এবং যারা বুলি করে আর যারা বুলির হয়, তারা উভয়ই কিন্তু দেখা যায় খুব সুস্থ রিলেশনশিপস তৈরি করতে পারে না। যারা সিভিয়ারলি বুলিড হয়, বা যারা বিভিন্ন কলেজে পড়তে গিয়ে র্যাগিং এ পড়ে, র্যাগিং এর যারা ভিকটিম, তাদের মধ্যে একদম চরম অবস্থা, সুইসাইড করে ফেললো, সিভিয়ার ডিপ্রেশন, প্রচন্ড হতাশ লাগলো, সুইসাইড করে ফেললো, আর কিছুই করতে পারবো না, কোনো ওয়ে আউট নেই মনে হলো, সুইসাইড করে ফেললো। বা সুইসাইড করেনি, বেঁচে রইলো, পোস্ট ট্রমাটিক স্ট্রেস ডিসঅর্ডার হয়ে গেল। হয়তো পোস্ট ট্রমাটিক স্ট্রেস ডিসঅর্ডার মানে হচ্ছে তার ওইটা বারবার ওই আতঙ্কটা ফিরে আসবে, সে হয়তো ওই ইনসিডেন্টগুলো ভিভিডলি রিলিভ করবে, তার স্বপ্নের মধ্যে আসতে পারে, ঘুম নষ্ট হয়ে যাবে, প্রচন্ড অ্যাংজাইটি, এইগুলো, বা সারা জীবনের জন্য একটা অ্যাংজাইটি তৈরি হয়ে গেল, বা নিজেকে খুব হীনবল ভাবতে শিখে গেল, হেরে যাচ্ছে, ক্রমাগত বুলির হচ্ছে, চাপে আছে না, এটা কিছুই না হলেও প্রচন্ড পরিমাণে কনফিডেন্স কমে গেল, তারপর তার পরীক্ষার রেজাল্টও খারাপ হলো, পরবর্তীকালেও খারাপ হলো, যে কোনো একটা
রিলেশনশিপ, সুস্থ রিলেশনশিপ কিভাবে হতে পারে, তার সিনিয়রদের সঙ্গে তার তো একটা অসুস্থ রিলেশনশিপ হয়েছে, সেইটাই বন্ধুত্ব, সেটা ভাবতে শিখলো, সে অন্যকে বুলি করলো, অথবা নিজে অন্যের সঙ্গে সুস্থ রিলেশনশিপে করতে গিয়ে আমি এরকম করে ফেলবো কিনা, কি করবো, মানে কনফিউজড একটা, মানে হেলদি রিলেশনশিপ হওয়ার পক্ষে বিভিন্ন রকম ভাবে বাধা আসতে পারে, তাতে এরকম অনেক ক্ষতি হতে পারে, এবং যারা বুলি করছে তাদেরও ওই ক্ষতিগুলো হয়ে বসে আছে। এবং যখনই আমরা এই বুলিং আর র্যাগিং এর বিষয়ে আলোচনা করি, আরেকটা সিচুয়েশনের কথা মনে রাখতে হবে, যেটা কিন্তু আমাদের দেশে সারা পৃথিবীতেই বিভিন্ন জায়গায় খুব কমন সিচুয়েশন, কিন্তু একই রকম, সেটা হচ্ছে ডোমেস্টিক ভায়োলেন্স। ডোমেস্টিক ভায়োলেন্সের শিকার মহিলারাও হতে পারেন, পুরুষেরাও হতে পারেন, বাচ্চারাও হতে পারে। এবং যদি বাচ্চাদের কথা ছেড়ে দিয়ে যদি মেয়ে এবং পুরুষের মধ্যে আমরা দেখি, হ্যাঁ, স্ট্যাটিস্টিক্যালি মহিলাদের ডোমেস্টিক ভায়োলেন্সের শিকার হওয়ার মানে সম্ভাবনা অনেক বেশি, মানে সংখ্যা তথ্যের নিরিখে অনেক বেশি তারা হয়ে থাকেন বিভিন্ন কারণে, শারীরিক কমজোর থেকে শুরু করে অর্থনৈতিকভাবে কম স্বাবলম্বী হওয়া, এবং একটা মাইন্ডসেট, সমাজের মাইন্ডসেট, প্যাট্রিয়ার্কাল একটা মাইন্ডসেট, এবং সেই মেয়েটিকে ওইভাবে বড় করা হয়েছে যে তোমাকে মেনে নিতে হবে, তার বাবা মাও সাপোর্ট দিচ্ছে না, এরকম একটা। র্যাগিং এ এবং ডোমেস্টিক ভায়োলেন্সে যে কমন জিনিসটা হয়, সেটা হচ্ছে উভয় ক্ষেত্রেই ভিকটিম নিজেকে পাওয়ারলেস ফিল করে, যে আমার হাতে কিছু ক্ষমতা নেই, আমি পরিস্থিতিটাকে নিয়ন্ত্রণ করতে পারবো না, মানে আমার চারপাশে যেন একটা দৃশ্যমান এবং অদৃশ্য একটা অনেক বড় শক্তি আমাকে ঘিরে আছে। আবার এক্ষেত্রেও র্যাগিং এ যে করছে সে আমার সিনিয়র, সে হয়তো আমার পরে বন্ধু হবে, আমার পরিচিত। ডোমেস্টিক ভায়োলেন্সের ক্ষেত্রে ব্যাপারটা আরো ভয়ঙ্কর, যে মানুষটা অত্যাচার করছে সে ভালোবাসার মানুষ। সবসময়ই যে র্যাগিং এও বা ডোমেস্টিক ভায়োলেন্সেও সবসময় যে ফিজিক্যালি মারধর করা হবে তা তো না, মেন্টালি টর্চার করা হচ্ছে, অর্থনৈতিকভাবে টর্চার করা হচ্ছে, তার কাজ করার ক্ষমতাগুলোকে কমিয়ে দেওয়া হচ্ছে, তাকে ডোমেস্টিক ভায়োলেন্স আরো মারাত্মক হচ্ছে, তার যে নিজস্ব সাপোর্ট সিস্টেম, তার আত্মীয় স্বজন বা বন্ধু বান্ধব, তাদের থেকে দেখা গেল কাট অফ করে দেওয়া হচ্ছে, এবং দীর্ঘদিন ধরে চলতে থাকে। র্যাগিং এ হয়তো তাও একটা সময়সীমা আছে, ডোমেস্টিক ভায়োলেন্সের সময়সীমা নেই, চলতেই থাকে, এবং ভেতরে ভেতরে ঘা হতে 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 ঘাটা বিরাট ডিপ হয়ে যায় ভেতরে, এবং তার সম্পূর্ণ ছেড়ে যায়। মানে র্যাগিং এ যেমন, যে আমি র্যাগিং এর হাত থেকে বাঁচার জন্য কি তাহলে সিনিয়রদের বিরুদ্ধে যাব, আমি কি কলেজটা ছেড়ে দেবো, এখানেও তেমনি তার চেয়েও কঠিন সিদ্ধান্ত, আমি কি বিএড ভেঙে বেরিয়ে যাব। প্রতিবারই সেই সিনিয়রই পরের দিন এসে হয়তো কিছু একটা খাইয়ে দিল তাকে, কিরে কেমন আছিস করে গেল। এক্ষেত্রে হাজবেন্ড বা পার্টনার পরের দিন আবার খুব ভালো মিষ্টি কথা দুটো বলে গেল। বেরিয়ে আসাও কিন্তু খুব ইজি নয়। এবার দুটো ক্ষেত্রেই যে ভিকটিম সে রুখে দাঁড়াতে পারছে না, এই জন্যও তাকে ব্লেম করা উচিত নয়। তার কারণ হচ্ছে রুখে দাঁড়ানোটা খুব সহজ নয়, এবং সেই সময় রুখে দাঁড়ানোর শক্তি থাকে না। তো দেয়ার হ্যাজ টু বি এ মেকানিজম, সাপোর্ট সিস্টেম, সেটা সেই ব্যক্তির জন্যও হতে পারে, আবার একটা সার্বিক সাপোর্ট সিস্টেম, যে কেউ এই অবস্থায় পেলে সেই সাপোর্ট সিস্টেমটা থেকে সে সাহায্য পেতে পারে, সেটা সামাজিক, সরকারি, হ্যাঁ, যে কোনো ভাবে একটা সাপোর্ট সিস্টেম তার দরকার, যেখান থেকে সে রিড্রেসাল পেতে পারে। এবং উভয় ক্ষেত্রেই এই জিনিসগুলোকে অপরাধ হিসেবে চিহ্নিত করাটা আগে দরকার, যেটা খারাপ। দুটো ক্ষেত্রেই এটাকে আমরা যদি প্রশ্রয় দিতে থাকি, তাহলে সাহায্য চাইতে যাওয়াটাও আদৌ ন্যায়সঙ্গত কিনা, র্যাগড হচ্ছি বলে আমি সিনিয়রের বিরুদ্ধে কথা বলাটা ন্যায়সঙ্গত কি, সেটা নিয়ে বহু জায়গায় দ্বিধা আছে লোকের। ডোমেস্টিক ভায়োলেন্স হচ্ছে বলে তুমি তোমার পার্টনারের বিরুদ্ধে আরেকজনের কাছে বলছো বা আইনি সাহায্য চাইছো বা ভেঙে বেরিয়ে যাচ্ছ, এটা নিয়েও প্রচুর লোক সেই মেয়েটিকে নিন্দা করে। হ্যাঁ, যে এইটুকু তো হয়েই থাকে, অ্যাডজাস্ট করে নেয়, বা অদ্ভুত অদ্ভুত কনসেপ্ট, কতগুলো মদ খেয়ে এসেছে বলে মেরেছে। মানুষ মদ খেলে সেটাই করে যেটা করার প্রবণতা তার ভেতরে ছিল, হয়তো এমনিতে করতো না, কিন্তু তখন একটু ইনহিবিশনটা কমে গেছে বলে করে ফেলল। কারো হয়তো গান গাইতে খুব ভালো লাগে, কিন্তু ঠিক মতো গাইতে পারি না ভেবে গায় না, মদ খেয়ে একটু গান গেয়ে ফেললো। কারো প্রচুর মনে দুঃখ, মদ খেয়ে কেঁদে ফেললো ভ্যাঁ করে। যার ভেতরে অন্যকে মারার ইচ্ছা আছে, সেই একমাত্র মদ খেলে কাউকে মারবে। কাকে মারছে? বুলিং মানে কি? অন্য মারামারির সঙ্গে বুলি করার তফাৎটা কি? এই যে পাড়ার যে ছেলেটাকে এ মামা বলে বারবার খেপিয়ে তাকে আওয়াজ দিয়ে বুলি করা হচ্ছে, র্যাগিং এ বুলি করা হচ্ছে, এই ধরনের একটা নাম বলে ক্রমাগত ডেকে ডেকে। আমার বাবার একজন কলিগ সুইসাইড করেছিলেন ওই কারণে, একটি শব্দ বলে বলে খেপানোর ফলে। না, আমি একদম ছোট সেই সময়ের ঘটনা, বোধহয় 2 বছর বয়স আমার সেই সময়। বাবার এক কলিগ সুইসাইড করেছিলেন, বাবা খুব
ভেঙে পড়েছিল, মানে বাঁচাতে পারেনি ওকে, তাই সেই জন্য তখন শুনেছিলাম আর কি। মা পরে আবার আমাকে বলেছিল। তো এইগুলো কিন্তু মানে ইউ ক্যান ড্রাইভ দ্য পার্সন টু সুইসাইড অলসো। এই বুলিং বা ডোমেস্টিক ভায়োলেন্স, র্যাগিং, এই জিনিসগুলোর সঙ্গে অন্যান্য মারামারির তফাৎ কি? এইখানে যে পারপিট্রেটার সে চুজ করছে একজন দুর্বলকে, যে ক্রমাগত এর উপর অত্যাচার করে যাব, কেননা সে অবস্থানগতভাবে কোনোভাবে আমার চেয়ে দুর্বল। হয় পাড়ায় বেশিরভাগ লোক আমার দিকে আছে, ওকে ভালোবাসার, ওকে সাপোর্ট দেওয়ার লোক কম, তাকে ওরকম আওয়াজ দেওয়া হচ্ছে। সে আমার জুনিয়র, ক্ষমতায় আমার চেয়ে নিচে অবস্থান করছে কলেজে। অথবা আমার বিবাহিত স্ত্রী বা পার্টনার যেই হোক, যে অর্থনৈতিকভাবে সামাজিকভাবে আমার চেয়ে দুর্বল এবং আমার উপর কিছুটা ডিপেন্ডেন্ট। এই উভয় মানে সব ক্ষেত্রেই আমরা দুর্বল মানুষকে চুজ করে নিলাম তার উপর অত্যাচার করার জন্য। দিস ইজ সর্ট অফ আ স্যাডিস্টিক প্লেজার দ্যাট আই এম ডিরাইভিং। এইটাও, এই যে আমি তাকে নানাভাবে অত্যাচার করে নিজে তবে গিয়ে নিজে কনফিডেন্ট ফিল করছি, স্যাটিসফাইড ফিল করছি, এটাও তো একটা মানসিক অসুস্থতা। ওটাই মানে বুলিং যারা করছেন তাদেরও একটা মানসিক খারাপ স্বাস্থ্যের লক্ষণ, এবং এটা চলতে থাকলে আরো খারাপ দিকেই যাবেন। এবং যারা ভিকটিম হচ্ছেন এই বিভিন্ন রকম পরিস্থিতিতে, তাদেরও মানসিক স্বাস্থ্যের একটা বিরাট অবনতি হচ্ছে এবং জীবনের একটা বিরাট সময় নষ্ট হচ্ছে। এটা খারাপ অভিজ্ঞতা সারা জীবনের জন্য থেকে যাচ্ছে। মানে নিজেকে বীরপুরুষ ভাবতে গিয়ে আসলে নিজের ক্ষতিই করছে একদম। এবং আরেকটা জিনিস হচ্ছে, এই যে আমরা অনেক সময় ভাবি যে খুব ভালোবাসার মানুষ মেনে নিই, আমার খুব ভালোবাসার মানুষকে আমি যদি ক্রমশ আরো খারাপ মানুষ হতে উৎসাহ দিই বা সেইটাই হেল্প করি, তাহলে সেটাও খুব ভালো কাজ নয়। বরং প্রতিবাদ করাটা ভালো। আমি যদি মানুষটাকে ভালোবাসি, তাহলেও তো চাইবো সে ভালো মানুষ হোক, সে আমার সঙ্গে থাকুক বা না থাকুক। প্রতিবাদ করাটা সেই জায়গা থেকেও বরং ভালো। ফ্যান্টাস্টিক। আজকে মানে আমরা আজকের এই এপিসোডটা এখানে শেষ করছি, সেটার কারণ আমার মনে হয় আমরা কন্টেন্ট ওয়াইজ এমন একটা জায়গায় পৌঁছে গেছি যেখান থেকে আরো একটা আলোচনায় গেলে একটা এপিসোডের পক্ষে সেটা খুব বেশি ভারী হয়ে যাবে, এবং সেটা আমরা চাই না। আজকের এপিসোডটা বেসিক্যালি আমার পক্ষেও শুধু পডকাস্টের বাইরেও লাইফ লেসন্স ছিল অনেক বেশি করে। সেই কারণে, এবং বিশেষত বুলিং নিয়ে এই স্টেটমেন্টটা আমার কাছে ভীষণ নতুন। আমার এইটা ধারণাই ছিল না যে বুলি করে তারও বেসিক্যালি মানসিক স্বাস্থ্যের অবনতি ঘটছে তার অজান্তে। ফলে এইরকম অসংখ্য এপিসোড আছে। আমার নিজের কোয়েশ্চেনার বেসিক্যালি অর্ধেক অবধি কভার করতে পেরেছি আমরা, আরো অর্ধেকটা আজকে কভার করা হলো না। তার কারণ আমি চাই, যেহেতু আমার টার্গেটও সেটা, অরিত্ররও সেটা টার্গেট, কৌশিকদার সঙ্গে আরো অনেক 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 এপিসোড করা, এবং বলার অপেক্ষা রাখে না কৌশিকদার মতো এরকম লার্নেড ডাক্তার, আমাদের প্রিয় ডক দা বলি আমরা, যে কারণে এই আবদারটা মেনে নিয়ে নিজের সমস্ত ব্যস্ততা সরিয়ে রেখে আজকে এখানে এসছে এবং আমাদের এতটা সময় দিয়েছে। আমরা ডকের সঙ্গে আরো এপিসোড করব। আজকের এপিসোডটা আমরা এখানেই শেষ করবো। ডক, তোমার কেমন লাগলো বলো? খুব ভালো লাগলো। সবচেয়ে ভালো লাগলো হচ্ছে অনেকদিন পরে এতটা সময় একসঙ্গে বসে আড্ডা, মানে মাঝখানে দু একটা বোধহয় ওই থিয়েটার দেখতে গিয়ে মাঝে মাঝে দেখা হয়েছে, কিন্তু অনেকদিন দেখা হয় না, এতদিন পর দেখা হলো, এটাই একটা বিরাট ব্যাপার। তোমার যদি ভালো লেগে থাকে তাহলে দ্যাটস ইউর ক্যামেরা। আমাদের পডকাস্টের নাম টাইম অ্যান্ড টাইড। প্লিজ দর্শকদের যদি একটু বলে দাও টু লাইক অ্যান্ড সাবস্ক্রাইব। আচ্ছা বেশ। তো টাইম অ্যান্ড টাইড, সেখানে আমরা এসেছি, টাইম এবং টাইড বয়ে যাবে এবং বইতে থাকবে। আমরা থাকি আর না থাকি, বইতে থাকবে, কিন্তু আমরা আপাতত এই টাইম অ্যান্ড টাইডের সঙ্গে বয়ে চলেছি। আপনাদের যদি ভালো লাগে আমাদের সঙ্গে বয়ে যেতে, কিছু দূর একসঙ্গে ভেসে যেতে ভেলায় করে, তাহলে সেটাই লাইক করবেন আর সাবস্ক্রাইব করবেন। নমস্কার। থ্যাংক ইউ সো মাচ। Thank you.